সমাস অনেকে বলে এটা নাকি শিখতে লাগে 6 মাস। তবে আজকে আমরা এই একটা ভিডিওতে প্রমাণ করব যে সমাস শিখতে আসলে 6 মাস না, একটা ক্লাসই যথেষ্ট। আজকের এই ক্লাসে আমরা সমাসের সকল বেসিক নিয়ে আলোচনা করব, তার পাশাপাশি সমাস থেকে বিগত বছরগুলোতে এসএসসিতে যে সকল এমসিকিউগুলো এসেছে বিভিন্ন বোর্ডে সেগুলো লিখে লিখে সলভ করব, যাতে করে তোমাদের সমাস নিয়ে সব সমস্যাই দূর হয়ে যায়। তাহলে চলো আজকে আমাদের যে সমাসের ক্লাসটা সেটা শুরু করে দেওয়া যাক। আমরা আজকে সমাসের ক্লাসে কোন কোন জিনিসগুলো আলোচনা করব। আমাদের যে বাংলা ব্যাকরণ বোর্ড বইটা রয়েছে সেটার অনুশীলনের এমসিকিউগুলো কিন্তু এসএসসি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা আজকে ক্লাসটা শুরু করবই অনুশীলনের এই এমসিকিউগুলো সলভ করার মাধ্যমে। তারপরে আমরা যে জায়গাটাতে অনেক বেশি স্ট্রাগল করি, আমরা আসলে জানি না সমাসের বেসিকগুলো কিভাবে কাজ করে, কোনটা পূর্বপদ কোনটা পরপদ, কোন পদের অর্থ কখন প্রাধান্য পাচ্ছে, এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারি না। সো আমরা সেকেন্ডলি সমাসের এই বেসিকগুলো নিয়েও আলোচনা করব। তারপরে সমাসের যে প্রকারভেদ রয়েছে, অর্থাৎ সমাস যে মূলত 4 প্রকার, সেই মূল 4 প্রকার নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচনায় থাকবে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস। তার পাশাপাশি আমরা এই ক্লাসের লাস্টে গিয়ে বিভিন্ন বছরগুলোতে বিগত সময়ে বিভিন্ন বোর্ডে যেই প্রশ্ন এসেছে সমাস টপিক থেকে সেগুলো সলভ করব। তার মানে বুঝতে পারছো, ফার্স্ট টু লাস্ট এই ভিডিওটা যদি তুমি টেনে টেনে না দেখে পুরোটুকু ভালো মতো দেখো, তাহলে সমাস নিয়ে তোমার আর কোনো সমস্যাই থাকছে না। তো চলো তাহলে শুরু করে দেওয়া যাক আমাদের সমাসের আজকের ক্লাসটা। আমরা প্রথমেই অনুশীলনের যে এমসিকিউগুলো রয়েছে এই এমসিকিউগুলো সলভ করব। লেটস গেট স্টার্টেড। প্রশ্ন নাম্বার 1, সমাসের মাধ্যমে কি গঠিত হয়? অপশন এ নতুন শব্দ, বি নতুন বাক্য, সি নতুন বর্ণ এবং ডি নতুন ধ্বনি। প্রথমত নতুন ধ্বনি আর নতুন বর্ণ এটা তো হবেই না, নতুন শব্দ আর নতুন বাক্যের মধ্যে হয়তো একটু কনফিউশন থাকতে পারে, কিন্তু আমরা নিশ্চয়ই জানি সমাস বলতে বোঝায় একাধিক পদের এক পদীকরণ, অর্থাৎ একটার বেশি পদ থাকবে এবং সেটাকে আমাদের এক পদ করতে হবে। ফর এক্সাম্পল সিংহ চিহ্নিত আসন, এটাকে আমরা সমাসবদ্ধ করলে কি পাই? আমরা পাই হচ্ছে সিংহাসন। তাহলে এখানে শব্দ ছিল কয়টা? শব্দ ছিল 3টা, সিংহ, চিহ্নিত আর আসন। এটাকে আমরা একটা শব্দ বানিয়ে ফেলেছি, আমরা এটাকে বানিয়ে ফেলেছি হচ্ছে সিংহাসন। তাহলে দেখো সিংহাসন কিন্তু একটা নতুন শব্দ, সিংহাসন কিন্তু একটা নতুন বাক্য না। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে এ নতুন শব্দ। সো এইটা আমরা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তারপরে 2 নম্বর প্রশ্ন যদি দেখি, সমাসবদ্ধ পদকে কি বলে? এখানে আসলে কোনো কনফিউশন বা আলোচনারই কিছু নেই, আমরা সবাই জানি সমাসবদ্ধ শব্দকে বলে হচ্ছে সমস্ত পদ। সমাসবদ্ধ শব্দকে কি বলে? সমস্ত পদ। ওকে, মুভিং ফরওয়ার্ড। ব্যাসবাক্য কাকে ব্যাখ্যা করে? ব্যাসবাক্য হচ্ছে একটা সমাসবদ্ধ পদকে যখন আমরা বিশ্লেষণ করি, ফর এক্সাম্পল গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটাকে বলা হচ্ছে ব্যাসবাক্য। এই ব্যাসবাক্যটা কাকে ব্যাখ্যা করে? প্রশ্ন হচ্ছে এইটা, এই ব্যাসবাক্যটা ব্যাখ্যা করে কাকে? সমস্ত পদকে, রাইট? সো আমরা এইটাও খুব ইজিলি উত্তরটা বের করে ফেলতে পারবো। 4 নম্বর প্রশ্ন যদি দেখি, পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রশ্ন আসলে এই পুরো অংশটা থেকে না, প্রশ্ন হচ্ছে এই বাক্যের সময়সূচি কোন পদ? এই বাক্যে এই যে সময়সূচি এটা কোন পদ? অপশন এ পূর্বপদ, অপশন বি পরপদ, অপশন সি সমস্ত পদ এবং অপশন ডি হচ্ছে সমস্যমান পদ। এটার উত্তর খুবই সহজ, এটার উত্তর হচ্ছে সি সমস্ত পদ। কারণ সময়সূচি এটা একটা সমাসবদ্ধ শব্দ বা যেটাকে আমরা বলি হচ্ছে সমস্ত পদ। তারপরে আমাদের 5 নম্বর অনুশীলনী প্রশ্ন, অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস কত প্রকার? আমরা একদম ক্লাসের শুরুতেই দেখেছি দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস, এটা হচ্ছে মূল 4 প্রকার। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে অপশন সি 4 প্রকার। অলরাইট, এরপরের প্রশ্নটা যদি দেখি, নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? আমরা জানি দ্বন্দ্ব সমাস বলতে সেই সমাসগুলোকে বোঝায় যেই সমাসে পূর্বপদ এবং পরপদ 2 পদেরই অর্থের প্রাধান্য পায়। ফর এক্সাম্পল মা বাবা, ভাই বোন, জমি জমা, কলম পেন্সিল, এরকম। আমরা একটু দেখি তো অপশনগুলো কি কি রয়েছে। 9-6 খাস জমি, কনক চাপা, ত্রিফলা। তার মানে এখানে দেখো 9 আর 6 দুইটা সংখ্যারই কিন্তু প্রাধান্য পাচ্ছে। 9-6 করা মানে হচ্ছে এলোমেলো করা, বুঝতে পেরেছি? তো এটার উত্তর হবে হচ্ছে এ 9-6। তার মানে 9-6 হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাসের উদাহরণ। খুবই সহজে আমরা কিন্তু এমসিকিউগুলো একটার পর একটা সলভ করছি, বাট এরপরেও ক্লাসের পরবর্তী অংশে আমরা একদম বেসিক ধরে ধরে আলোচনা করবো যে আচ্ছা এটা কেন দ্বন্দ্ব সমাস হলো, এটা কেন কর্মধারয় সমাস হলো না, এই ব্যাপারগুলো আমরা সামনে আলোচনা করব, সাথেই থেকো। 7 নম্বর এমসিকিউ, নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? হাত ঘড়ি,
চোখে মুখে সেতার নাকি তেলে ভাজা। এইটা পারার জন্য কিন্তু আমাদেরকে আসলেই কর্মধারয় সমাস শিখতে হবে। সো কর্মধারয় সমাস নিয়ে যখন আমরা বিস্তারিত আলোচনা করব তখন এটা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এটা কারেক্ট অ্যান্সারটা একটু দেখে নিই। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে হাত ঘড়ি। এটার ব্যাস বাক্য হচ্ছে হাতে পরা হয় যে ঘড়ি, হাতে পরা হয় যে ঘড়ি। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা যদি দেখি, নিচের কোনটির ব্যাস বাক্যে যে যোজক রয়েছে। আচ্ছা, আমরা যদি অপশনগুলো দেখি, বেগুন ভাজা, ত্রিফলা, ঘর জামাই, হাত ঘড়ি। ওকে, একটু বোঝার চেষ্টা করি ব্যাস বাক্যগুলো কি কি। বেগুন ভাজা, ভাজা যে বেগুন, তার মানে যে কিন্তু রয়েছে। দেখো যে যোজকটার কথা বলা হয়েছে, যে রয়েছে, ভাজা যে বেগুন। এরপরে যদি দেখি ত্রিফলা, 3 ফলার সমাহার বা 3 ফলের সমাহার, তাহলে এটা হবে না। তাহলে আমরা এই বেগুন ভাজাটা কিন্তু কারেক্ট অ্যান্সার, এখনও দাগিয়ে দিব না, একটু ওয়েট করি। ত্রিফলা হবে না, এটা কেটে দিলাম। ঘর জামাই কি? ঘর জামাইয়ের ব্যাস বাক্য হচ্ছে ঘরে আশ্রিত জামাই। এখানে কোনো যে আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এটা আমরা বাদ দিই। হাত ঘড়ি, এটার ব্যাস বাক্য হচ্ছে হাতে পরা হয় যে ঘড়ি। তাহলে তো এটা একটা ঝামেলা লেগে গেল, কারণ আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল যে নিচের কোনটির ব্যাস বাক্যে যে যোজক রয়েছে। আমরা দেখলাম হাত ঘড়ি, এটাও কারেক্ট অ্যান্সার, আবার বেগুন ভাজা, এটাও কারেক্ট অ্যান্সার। অ্যাবসলিউটলি ট্রু। এখানে কিন্তু অনুশীলনীতে অপশন এ আর অপশন ডি দুইটাই কারেক্ট অ্যান্সার। দেখো, বেগুন ভাজা ব্যাস বাক্য হচ্ছে ভাজা যে বেগুন, যে যোজকটা আছে কিনা জানতে চাওয়া হয়েছিল, এখানে কিন্তু যে যোজকটা রয়েছে। হাত ঘড়ি, এইখানে যদি ব্যাস বাক্যটা দেখি, হাতে পরা হয় যে ঘড়ি, এখানেও কিন্তু যে যোজকটা রয়েছে। অর্থাৎ এখানে দুইটাই সঠিক উত্তর। কিন্তু আমাদের এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্ন না করা হলে আসলে একাধিক অপশন কারেক্ট এরকম দেওয়া হবে না। এটা নিয়ে দুশ্চিন্তিত হওয়ার কিছু নেই। তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে, অপশনে হয় এইটা দিবে অথবা এইটা দিবে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। মুভিং ফরওয়ার্ড, 9 নম্বর প্রশ্ন, মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ কোনটি? মধ্যপদলোপী মানে কি? তার মানে হচ্ছে পূর্বপদ ঠিকঠাক থাকবে, পরপদ ঠিকঠাক থাকবে, মধ্যে যে পদটা থাকার কথা সেই মধ্যপদটা পরবর্তীতে বাদ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, লোপ পেয়ে যাবে, তখন সেটাকে আমরা মধ্যপদলোপী বলতে পারি। সো অপশন এ হচ্ছে চৌরাস্তা, অপশন বি হচ্ছে ঘি ভাত, ঘি ভাতের ব্যাস বাক্য হচ্ছে ঘি মাখানো ভাত, তাহলে এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হতে পারে। সি হচ্ছে চালাক চতুর, যে চালাক সেই চতুর, এখানে আমরা আসলে মধ্যপদকে লোপ পেতে দেখছি না। আর ডি হচ্ছে টাক মাথা। তাহলে অপশন কোনটা কারেক্ট হবে? এখানে অপশন কারেক্ট হচ্ছে অপশন বি, ঘি ভাত। দেখো, ঘি মাখানো ভাত, এইখানে মধ্যপদলোপী মানে কি? মানে হচ্ছে পূর্বপদটা ঠিকঠাক থাকবে, পরপদটা ঠিকঠাক থাকবে, বাদ চলে যাবে বেচারা মধ্যপদটা লোপ পেয়ে যাচ্ছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ঘি ভাত। পরের প্রশ্নটা যদি দেখি, 10 নম্বর প্রশ্ন, উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? আমরা জানি উপমিত কর্মধারয় সমাস হয় এই রকম ক্ষেত্রে যখন কারোর সাথে কোনো কিছু একটা তুলনা করা হয় এবং এই তুলনায় সাধারণ একটা গুণের উল্লেখ থাকে। যেমন কাজল কালো, কাজলের মতো কালো, তার মানে কাজলের সাথে তুলনা করা হচ্ছে, কাজল এখানে উপস্থিত। আবার কাজলের সাথে যার তুলনা করা হচ্ছে, যেই গুণটার ভিত্তিতে সাধারণ ধর্ম বলা হয় ব্যাকরণের ভাষায়, এই সাধারণ ধর্মটাও কিন্তু আছে, সেটা হচ্ছে কালো। এখন আমরা দেখি যে এখানে কোনটা মিলে, চাঁদ মুখ, শশব্যস্ত, হাত ঘড়ি নাকি বিষাদ সিন্ধু, কোনটার সাথে আমাদের এই ফিচারটা মিলে? সেটা হচ্ছে যার সাথে তুলনা করা হচ্ছে সেও থাকবে এবং যেই স্পেসিফিক গুণটা বা যে সাধারণ ধর্মের ভিত্তিতে তুলনা করা হচ্ছে সেটাও থাকবে। কোনটাতে এটা আছে? দেখো, আমরা দেখতে পাচ্ছি চাঁদ মুখে কিন্তু এটা আছে, চাঁদের মতো মুখ, বুঝতে পেরেছি? সো চাঁদের মতো মুখ, এটা হচ্ছে আমাদের উপমিত কর্মধারয় সমাস। এখানে কি আছে? এখানে আমরা দেখতে পেলাম যে সাধারণ যে ধর্মটা, সেই সাধারণ ধর্মটা উল্লেখ ব্যতীত এই সমাসটা হয়েছে। পরবর্তী প্রশ্ন যদি দেখি, 11 নম্বর, কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? অভেদ মানে কি? মানে হচ্ছে কোনো ভেদাভেদ নাই, কোনো পার্থক্য নাই। অর্থাৎ একদম সহজ করে যদি বলি, নিচের কোন সমাসে একটা অবাস্তব কল্পনার মাধ্যমে দুইটা জিনিস সেম, একই রকম মনে করা হয়েছে? অপশন এ কাজল কালো, অপশন বি মন মাঝি, অপশন সি তুষার শুভ্র এবং অপশন ডি হচ্ছে চৌরাস্তা। এখানকার সঠিক উত্তর কোনটা? এখানকার সঠিক উত্তর হচ্ছে অপশন বি মন মাঝি, মন রূপ মাঝি। তার মানে আমার মনটাকে মাঝির সাথে তুলনা করা হয়েছে, কিন্তু আমার মন কি আসলে মাঝির মতো, বা মাঝি কি আসলে আমার মনের মতো? কোনোটাই কিন্তু না। এই যে একটা অভেদ তুলনা করা হয়েছে, একটা অবাস্তব কল্পনার মাধ্যমে একটা তুলনাকে তুলে ধরা হয়েছে, এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে রূপক কর্মধারয় সমাস, কিংবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে উপমেয় পদের সাথে উপমান পদের একটা অভেদ কল্পনা করা হয়েছে। রূপক কর্মধারয় সমাসের সাধারণত তোমরা দেখবা রূপ এই শব্দটা ব্যাস বাক্যে উপস্থিত থাকে, সাধারণত, সবসময় থাকতেই হবে এমন কোনো কথা নাই। পরের প্রশ্ন যদি দেখি,
বিভক্তি লোপ তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? তার মানে নিচের কোন তৎপুরুষ সমাসটাতে বিভক্তি লোপ পেয়েছে? ছেলে ভুলানো, তেলে ভাজা, গরুর গাড়ি নাকি হাতে কাটা? এখানে কোনটাতে আমাদের বিভক্তি লোপ পেয়েছে? এখানে দেখো, এখানে হচ্ছে ছেলে ভুলানো, এইটা হচ্ছে আমাদের সমস্ত পদ, কিন্তু এটার ব্যাস বাক্য হচ্ছে ছেলে কে ভুলানো। তাহলে এই যে কেটা ছিল, এই যে কেটা ছিল, এই কেটা হচ্ছে আমাদের একটা বিভক্তি। এই বিভক্তিটা যখন কিনা সমাস সাধন করা হলো, তখন এই বিভক্তিটা এই বেচারা এখানে গিয়ে কিন্তু আর জায়গা পেল না। তাই আমাদের প্রশ্নটা যদি দেখি, বিভক্তি কোনটাতে লোপ পেয়েছে? এই যে কে বিভক্তিটা ছিল, কে বিভক্তিটা ব্যাস বাক্যে ছিল, কিন্তু পরবর্তীতে আমাদের এই সমস্ত পদে আর নাই। এই কারণে দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার আমাদের কাছে? ওকে, তারপর দেখি 13 নম্বর প্রশ্ন। নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? আমরা জানি এইখানে যে অলুক কথাটা রয়েছে, এই অ এর মানে হচ্ছে না, আর লুক এটার মানে হচ্ছে লোপ পাওয়া। তাহলে দুটোকে একসাথ করলে কি হয়? দুটোকে একসাথ করলে আমরা পাই যে লোপ না পাওয়া। তার মানে অলুক তৎপুরুষ সমাস হচ্ছে সেই তৎপুরুষ সমাস যেই সমাসে কোনো কিছু একটা লোপ পাচ্ছে না। প্রশ্ন হচ্ছে ভাইয়া কোন জিনিসটা লোপ পাচ্ছে না? এখানে লোপ পাচ্ছে না বিভক্তি। বিভক্তি কোনগুলোকে বলে? মনে করো র, এই যে আমি যদি কয়েকটা বিভক্তি এখানে লিখি, র অথবা এর অথবা অন্তস্থ, তে, এইগুলো হচ্ছে কি আমাদের বিভক্তি। তো এখন আমরা যদি এখানে দেখি, গ্রাম ছাড়া, গাছ পাকা, ধান ক্ষেত, গরুর গাড়ি, কোনটাতে বিভক্তি লোপ পাচ্ছে না? এখানে বিভক্তি লোপ পায় নাই গরুর গাড়িতে, কারণ আমার মূল শব্দটা হচ্ছে গরু। মূল শব্দটা হচ্ছে গরু, তার সাথে একটা বিভক্তি যুক্ত হয়েছে র, তার সাথে একটা বিভক্তি যুক্ত হয়েছে র, এবং এই বিভক্তিটা ব্যাস বাক্যেও ছিল, আবার সমস্ত পদেও আছে, এখানে কোথাও লোপ পায় না। এই জন্য এটাকে আমরা কি বলতে পারি? এই জন্য এটাকে আমরা বলতে পারি হচ্ছে একটা অলুক তৎপুরুষ সমাস। ওকে, সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটা যদি দেখি, কোন সমাসে পূর্বপদ ও পরপদ কোনোটির অর্থ না বুঝে যদি অন্য কিছু বোঝায়, তাহলে সেটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে বহুব্রীহি সমাস। এটা আমরা প্রশ্ন পড়ে বুঝতে পারছি, অপশনও দেখা লাগবে না। বহুব্রীহি সমাস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা যদি দেখি, যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে পূর্বপদে বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে কি বলে? তার মানে প্রশ্ন করা হচ্ছে যে বহুব্রীহি সমাসে সমস্ত পদের পূর্বপদের বিভক্তিটা অক্ষুণ্ণ থাকে, তার মানে লোপ পায় না। অক্ষুণ্ণ থাকা মানে কি? তার মানে হচ্ছে সেম টু সেম থাকে, অ্যাজ ইট ইজ থাকে, লোপ পায় না, অক্ষুণ্ণ থাকে। সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। আমরা একটু আগেই মাত্রই আলোচনা করেছিলাম, যখন একটা সমাসের পূর্বপদ থেকে বিভক্তি লোপ পায় না, তখন সেটাকে আমরা অলুক সমাস বলতে পারি। এখন সেটা অলুক দ্বন্দ্ব হতে পারে, সেটা অলুক কর্মধারয় হতে পারে, অলুক তৎপুরুষ হতে পারে, আবার অলুক বহুব্রীহ হতে পারে। বুঝতে পেরেছি? ওকে, সো আমরা খুব সহজে এই ক্লাসের শুরুতেই যেই বোর্ড বইয়ের অনুশীলনের এমসিকিউগুলো রয়েছে সেগুলো কিন্তু সলভ করে ফেললাম। আশা করি আমাদের কাছে এতটুকু ক্লিয়ার যে সমাস আমরা কতটুকু বুঝি এবং কতটুকু জায়গায় ঘাটতি আছে। আমাদের ক্লাসটা যদি তুমি পুরোটুকু করো, তাহলে কিন্তু তোমার এই ঘাটতির পুরো ব্যাপারটাই বাড়তিতে পরিণত করা খুব সহজ হয়ে যাবে। ওকে, সো এইবার আমরা একটু সমাসের বেসিক নিয়ে আলোচনা করব। যে বেসিকটুকু আমাদের কাছে ক্লিয়ার না থাকলে সমাস আমাদের কাছে সবসময় একটা সমস্যার প্রতিশব্দ মনে হয়। তাহলে দেরি না করে চলো আমরা শুরু করে দেই সমাসের বেসিক। সমাস নিয়ে শিখতে হলে আমাদেরকে সমাসের কয়েকটা এলিমেন্ট সম্পর্কে জানতে হবে এবং সমাসের ডেফিনেশনটা, সমাস বলতে আসলে কি বোঝায় সেটা নিয়ে জানতে হবে। সেটা একটু দেখে নিই। বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়াকে সমাস বলে। যেমনটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে সিংহ চিহ্নিত আসন, এটাকে আমরা এক শব্দে পরিণত করে বলি হচ্ছে সিংহাসন। আবার যদি এমন হয় যে ঘরে আশ্রিত জামাই, এটাকে এক শব্দে পরিণত করে আমরা বলি হচ্ছে ঘর জামাই। হাতে পরার যে ঘড়ি, হাত ঘড়ি। এইরকম একাধিক শব্দকে স্কুইজ করে, ন্যারো ডাউন করে একটা শব্দে পরিণত করাকেই আসলে সমাস বলে। দুইটা এক্সাম্পল দেখি। একটা হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষার সমূহের নিয়ন্ত্রক। একটা হচ্ছে সময়সূচি, সময় সংক্রান্ত সূচি। স্কুল কলেজ, স্কুল ও কলেজ, এগুলো ভিন্ন ভিন্ন সমাস। আমরা কোন সমাস কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, অর্থাৎ কোন প্রকারের সমাস কোনটা, সেটা সামনের আলোচনায় যখন যাব তখন শিখে নিব। বাট সবসময় মনে রাখবা, এসএসসি পরীক্ষায় তোমার এমসিকিউগুলা বোর্ড বই থেকেই আসবে। এই জন্য বোর্ড বইয়ে দেওয়া প্রত্যেকটা এক্সাম্পল গুরুত্বপূর্ণ। বোর্ড বইয়ের বাইরে থেকে এমসিকিউ আসবে না, বোর্ড বই থেকেই আসবে। এই জন্য বোর্ড বইয়ে যে এক্সাম্পলগুলো দিয়েছে, সময়সূচি,
পরীক্ষা নিয়ন্ত্রক কিংবা স্কুল কলেজ সবগুলোই আমাদেরকে পড়ে মনে রাখতে হবে যে এটার ব্যাস বাক্য কী এবং এটা দিয়ে আসলে কী বোঝানো হচ্ছে। এখন আমরা একটু দেখে নিই যে সমাসকে যে 4 প্রকার বলা হচ্ছে এটা কিসের ভিত্তিতে বলা হচ্ছে। আমরা জানি সমাসকে মোটা দাগে বা মূলত 4 ভাগে ভাগ করা হচ্ছে: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস। এই সমাসকে 4 ভাগে ভাগ করা হচ্ছে মূলত অর্থের প্রাধান্যর ভিত্তিতে। কোন সমাসে কোন পদটার অর্থের প্রাধান্য পাচ্ছে তার ভিত্তিতেই সমাসটার ক্যাটাগরাইজেশন বা শ্রেণীবিভাগ ঠিক করা হচ্ছে। চলো এবার সেটা মনে রাখার একটু নিনজা টেকনিক তোমাদেরকে আমি শিখিয়ে দিই। প্রথমত দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব বলতে কি বোঝায়? দ্বন্দ্ব বলতে বোঝায় হচ্ছে একটা কনফ্লিক্ট। দ্বন্দ্ব বলতে বোঝায় কি? মারামারি, গ্যাঞ্জাম, ফ্যাসাদ। তার মানে দ্বন্দ্ব কখন হয় বলো তো? মনে করো সবাই মিলে একজনকে গণধোলাই দিচ্ছে, এটা কি মারামারি? এটা কিন্তু মারামারি না, এটা হচ্ছে একপাক্ষিক মায়ের। আমরা কথা বলছি হচ্ছে মারামারি নিয়ে, কারণ দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্বের একটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কনফ্লিক্ট, ঠিক আছে? তো কনফ্লিক্টটা কি হবে? মারামারি, দুই পক্ষের মধ্যে মারামারি হতে হবে এবং দুই পক্ষের কি থাকতে হবে? সমান শক্তি থাকতে হবে। মোরাল অফ দ্য স্টোরি এটাই, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পক্ষেরই অর্থের প্রাধান্যটা সেম, কারণ তাদের মারামারি করার ক্ষমতাটা একই। মা বাবা, ভাই বোন, চাচা চাচি, এইগুলো হচ্ছে কি আমাদের দ্বন্দ্ব সমাস। তাহলে দেখে নাও, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদেরই অর্থ প্রধান। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনি তো অনেকবার পূর্বপদ, পরপদ, মধ্যপদ এসব বলছেন, কিন্তু এইটা আসলে কোনটা এটা তো বুঝতে পারছি না। একটু অপেক্ষা করো, ক্লাসের সামনেই আমরা পূর্বপদ, পরপদ এগুলো আলাদা করে তোমাদেরকে চিনতে শেখাবো। তারপরে আমরা যেই সমাসটা দেখব সেটা হচ্ছে কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস। কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস দুইটা সমাসেই হচ্ছে পরপদের অর্থ প্রধান। মনে রাখার নিনজা টেকনিক কি? মনে রাখার নিনজা টেকনিক হচ্ছে, দেখো তোমাদের জন্য স্লাইডে আমি লিখেও রেখেছি। কর্মধারয়, এটাতে কি আছে দেখো তো, এটাতে একটা র আছে, বড় সড়ো করে লিখেছি র। আবার পর পদের অর্থ প্রধান, পর এখানে একটা র আছে। তৎপুরুষ এখানেও একটা র আছে। আবার পর পদের অর্থ প্রধান এখানে একটা র আছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই 4টা সমাসের মধ্যে, দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষের মধ্যে কর্মধারয় আর তৎপুরুষের মধ্যে রয়েছে একটা র এবং দেখবা পরপদের মধ্যে রয়েছে একটা র। এইভাবে নিনজা টেকনিকের মাধ্যমে খুব সহজে তুমি মনে রাখতে পারো তোমার মূল যে 4টা সমাস, সেই 4টা সমাসের মধ্যে কোন 2টা সমাসে পরপদের অর্থ প্রধান। এরপরে আসবে হচ্ছে বহুব্রীহি সমাসে। বহুব্রীহি সমাস খুবই সহজ। বহুব্রীহি সমাসে জাস্ট সিম্পলি অন্য কোনো একটা পদের অর্থের প্রাধান্য বোঝায়। তার মানে পূর্বপদের অর্থ বোঝায় না, পরপদের অর্থ বোঝায় না, অন্য কোনো একটা বাইরের কিছু একটা বোঝায়। এটা নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। তাহলে খুব সহজেই আমরা শিখে ফেললাম অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাসকে যে 4টা ভাগে ভাগ করা হয়েছে, কোন সমাসে কোন পদের অর্থটা প্রাধান্য পাচ্ছে। সিম্পল। ওকে, এইবার আমরা সমাসের মূল সমস্যাটা দূর করার জন্য 5টা এলিমেন্ট বা 5টা উপাদান আমাদেরকে চিনতে হবে এবং এইটা খুবই 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 গুরুত্বপূর্ণ ব্যাপার। সো এই জায়গাটা আমাদের একটু বাড়তি মনোযোগ দিতে হবে। আমাদেরকে সমস্ত পদ কাকে বলে এটা চিনতে হবে, আমাদেরকে ব্যাস বাক্য চিনতে হবে, আমাদেরকে সমসমান পদ চিনতে হবে এবং সবচেয়ে যে জায়গাটা কনফিউজ হয়ে যাই আমরা, আমাদেরকে পূর্বপদ এবং পরপদ চিনতে হবে। আমরা রেডি? খাতা কলম নিয়ে চলো তাহলে দেখে ফেলি। আমাদের সমস্যা হচ্ছে, আমাদেরকে যখন ছোটবেলা থেকে সমাস শেখানো হয়, আমাদেরকে শেখানো শুরুই করানো হয় একটা সহজ সমাস দিয়ে, সেটা হচ্ছে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। ঘটনা হচ্ছে সিংহাসনে আমি যদি বিশ্লেষণ করি সিংহাসনকে, এটার ব্যাস বাক্যেও সিংহ আগে, আবার এটার সমস্ত পদেও সিংহ আগে। এই জন্য আমরা অনেক সময় ধরে নিই যে ব্যাস বাক্যে যেটা আগে আছে সেটাই মনে হয় পূর্বপদ, ব্যাস বাক্যে যেটা পরে আছে সেটাই মনে হয় পরপদ, এবং এই জায়গাটাতেই আমরা ভুল করি। চলো একটু আমরা দেখে নেই। যদি অন্য ধরনের এক্সাম্পল আসে, একটু কমপ্লিকেটেড এক্সাম্পল আসে, তখনই কিন্তু আমাদের জারি জুরি ফাঁস হয়ে যায় যে আসলে আমরা সমাজ খুব একটা ভালো বুঝি না। সো ওই রকম একটা এক্সাম্পল আমরা দেখি। মনে করো একটা সমাস হচ্ছে রাজপথ। এই রাজপথকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো হচ্ছে পথের রাজা। এই তো ঝামেলা শুরু হয়ে গেল, কারণ যতক্ষণ পর্যন্ত এটা রাজপথ ছিল ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন এটাকে আমরা ব্যাস বাক্যে বিশ্লেষণ করলাম তখন এটা হয়ে গেল পথের রাজা, উল্টা হয়ে গেল। দেখো এইখানে ছিল রাজপথ সমস্ত পদ, কিন্তু যখন এটাকে আমি ব্যাস বাক্য করছি তখন হয়ে গেল এটা
পথের রাজা। কনফিউশনের সূত্রপাতটা এইখান থেকে যে তাহলে পূর্বপদ কোনটা, পরপদ কোনটা। তাহলে কি পূর্বপদ ব্যাস বাক্য থেকে আইডেন্টিফাই করব নাকি পূর্বপদ সমস্ত পদ থেকে আইডেন্টিফাই করব? সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবা, সমাস নির্ণয়ের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ তুমি নির্ণয় করবা সেটা সমস্ত পদে কোনটা আগে আছে সেটার ভিত্তিতে। এটা আমার কথা না, এটা ডক্টর হায়াত মাহমুদের কথা। দেখো, পূর্বপদ ও পরপদ নির্ণয় করতে হবে সমস্ত পদ থেকে, পূর্বপদ ও পরপদ নির্ণয় করতে হবে সমস্ত পদ থেকে। সো এইটা কখনো আমরা মিস করবো না। দেখো, এইখানে আমরা যখন রাজপথ লিখলাম, ফাইন, এটা আমাদের সমস্ত পদ। আমাদের ব্যাস বাক্য হচ্ছে পথের রাজা, এটাও আমি বুঝলাম। এরপরে পূর্বপদ কোনটা? পূর্বপদ হচ্ছে কোনটা? রাজ, আর পরপদ হচ্ছে পথ। কিভাবে হলো? কারণ এই যে দেখো, আমার পূর্বপদটা আমি এইখান থেকে নিয়েছি, পূর্বপদটা নিয়েছি এইখান থেকে, দেখেছো? পূর্বপদটা আমি নিয়েছি এইখান থেকে, কারণ এটাই সমস্ত পদ। পূর্বপদের সমস্ত পদটা কোনটা আগে আছে? রাজ আগে আছে, তাহলে এটা হবে আমার পূর্বপদ। আর এইবার দেখো, পথ আছে না, পথটা কই আছে? আমি যদি দেখি আমাদের পথটা আছে কোথায়, আমাদের পথটা আছে পরে, তাহলে এটা হবে গিয়ে আমাদের পরপদ। এই যে পথটা হচ্ছে কি আমাদের পরপদ। সো আমরা 5টা এলিমেন্টের মধ্যে 4টে এলিমেন্ট খুব সহজেই চিনে ফেললাম। সমস্ত পদ অর্থাৎ সমাসবদ্ধ, মূল সমাসটাকে আসলে সমস্ত পদ বা সমাসবদ্ধ শব্দ বলে। তো রাজপথ হচ্ছে আমাদের এই সমস্ত পদ। এটার ব্যাস বাক্য কি? সমস্ত পদকে যখন আমরা ভাঙি বা বিশ্লেষণ করে একটা বাক্যাংশ আমরা পাই, মানে একটা বাক্যের মতো অংশ আমরা পাই যেখানে একাধিক শব্দ থাকে, সেটাকে আমরা ব্যাস বাক্য বলি। পথের রাজা হচ্ছে এখানে আমাদের ব্যাস বাক্য। পূর্বপদ কোনটা? এই সমস্ত পদে যেটা আগে সেটা পূর্বপদ, এই সমস্ত পদে যেটা পরে সেটা হচ্ছে আমাদের পরপদ। এখন ফাইনালি যে জিনিসটা বাকি সেটা হচ্ছে ভাইয়া, সমস্যমান পদ কাকে বলে? ব্যাস বাক্যে থাকা প্রত্যেকটা পদকে আলাদা আলাদা করে এক একটা সমস্যমান পদ বলে। ফর এক্সাম্পল, এইখানে পথের এটা একটা সমস্যমান পদ, এখানে রাজা এটা আরেকটা সমস্যমান পদ। এখানে যদি 5টা শব্দ থাকতো ব্যাস বাক্যে, তাহলে 5টা আলাদা আলাদা সমস্যমান পদ হতো। বুঝতে পেরেছি? তাহলে আমরা 5টা এলিমেন্ট আমরা আইডেন্টিফাই করতে পারতে হবে সমাসের ক্ষেত্রে। সমস্ত পদ, ব্যাস বাক্য, সমস্যমান পদ, পূর্বপদ এবং পরপদ। এই 5টা যদি তুমি সমাসের উপাদান আইডেন্টিফাই করতে পারো, তাহলে তুমি খুব সহজেই বুঝবা যে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, এবং সেই হিসেবে তুমি সমাসটার নামকরণও খুব সহজে করে ফেলতে পারবা। আরেকটা এক্সাম্পল দেখব, একই রকম আরেকটা এক্সাম্পল একটু দেখি। সেটা হচ্ছে গায়ে হলুদ। আমাদের সমস্ত পদটা কি? আমাদের সমস্ত পদটা হচ্ছে গায়ে হলুদ। তাহলে এখানে পূর্বপদ কোনটা হওয়া উচিত? পূর্বপদ হওয়া উচিত গায়ে, আর পরপদ হওয়া উচিত হলুদ, তাই তো? তাহলে আমাদের পূর্বপদ হবে গায়ে আর পরপদ হবে হচ্ছে হলুদ। ব্যাস বাক্য কি? গায়ে হলুদ দেওয়া হয়েছে অনুষ্ঠানে। আমি কিন্তু বলেছিলাম ব্যাস বাক্যের মধ্যে থাকা প্রত্যেকটা শব্দই আলাদা আলাদা করে একটা সমস্যমান পদ। এই যে দেখো, এখানে গায়ে একটা সমস্যমান পদ, হলুদ একটা সমস্যমান পদ, দেওয়া একটা সমস্যমান পদ হয় যে অনুষ্ঠানের, সবগুলো আলাদা আলাদা করে এক একটা সমস্যমান পদ। তারপরে পূর্বপদ কোনটা? এটা যেহেতু আগে আছে তাই এটা পূর্বপদ, দেখেছো? এটা পূর্বপদ। হলুদ যেহেতু পরে আছে তাই হলুদ হচ্ছে পরপদ। খুব সিম্পলি মনে রাখবা, পূর্বপদ এবং পরপদ অবশ্যই 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 সমস্ত পদ থেকে নির্ণয় করতে হবে। ব্যাস বাক্যের দিকে তাকিয়ে পূর্বপদ বা পরপদ নির্ণয় করা যাবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা সবাই? ওকে, তারপরে দেখি, এইবারে আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। তার মানে আমাদের সমাসের মূল যে 4টা প্রকার রয়েছে, মূল 4টা প্রকারের মধ্যে রয়েছে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস আর বহুব্রীহি সমাস। আমরা শুরু করব হচ্ছে দ্বন্দ্ব সমাস দিয়ে। সো দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম, দ্বন্দ্ব বলতে, দ্বন্দ্ব শব্দটার একদম যদি বাংলা অর্থ বলি, এই দ্বন্দ্ব শব্দটার বাংলা অর্থ কিন্তু মিলন, মিলন, ঠিক আছে, বা কোনো কিছু মিলে যাওয়া। কিন্তু আমরা সাধারণত দ্বন্দ্ব বলতে কি বুঝি? আমরা সাধারণত দ্বন্দ্ব বলতে কি বুঝি? আমরা সাধারণত দ্বন্দ্ব বলতে বুঝি হচ্ছে কনফ্লিক্ট, কনফ্লিক্ট, অথবা সহজ কথায় যদি বলি মারামারি, মারামারি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, মারামারি কি কখনো একপাক্ষিক হয়? মনে করো ফার্ম গেটে একজন পকেটমার ধরা পড়েছে, সবাই মিলে তাকে আচ্ছা মতন গণপিটুনি দিচ্ছে। এটা একদমই করা উচিত না। আইন কখনোই আমরা নিজেদের হাতে তুলে নেব না, এক্সাম্পলের স্বার্থে বলছি। কিন্তু এটা কি আসলে মারামারি? এটা কিন্তু মারামারি, এটা একপাক্ষিক মায়ের।
তাহলে মারামারি কোনটা? মনে করো অনেক সময় আমরা দেখি যে ব্রাজিল আর আর্জেন্টিনার ফ্যানরা অনলাইনে মারামারি করছে। কখনো ব্রাজিল তাদের 5টা ওয়ার্ল্ড কাপের কথা মনে করিয়ে দিচ্ছে, আবার কখনো আর্জেন্টিনা ব্রাজিলকে তাদের 7 গোল খাওয়ার ঘটনাটা মনে করিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছ? তার মানে এই যে দুই পক্ষই যখন সমানে সমান হয় তখন আসলে একটা মারামারি হয়। তার মানে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম এই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দুইটা পক্ষ থাকবে এবং তারা সমান সমান হবে, সেম সেম বাট ডিফারেন্ট, হতেও পারে নাও হতে পারে, সমান 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 সমান। ঠিক আছে, এই দুইটা ফিচার আমাদের একটু মাথায় রাখতে হবে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। তো দ্বন্দ্ব সমাসে আমরা দেখব যে সমান সমান কারা, পূর্বপদ আর পরপদ, দুই পদেরই অর্থের প্রাধান্যটা সমান। চলো দেখি, অনেকগুলো এক্সাম্পল আছে, প্রত্যেকটাই বইয়ের এক্সাম্পল, কারণ শুরুতেই বলেছি এসএসসি পরীক্ষায় তোমার প্রশ্ন বোর্ড বই থেকে আসবে। সো একটা এক্সাম্পলও তুমি বাদ দিতে পারবে না। আমি কয়েকটা এক্সাম্পল এখানে পড়াবো, ক্লাসের স্লাইড থেকে তুমি বাকি এক্সাম্পলগুলো দেখে নিতে পারো, বইতেও আছে, বই থেকেও দেখতে পারো। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদেরই অর্থের সমান প্রাধান্য থাকে, যেটা আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বলার চেষ্টা করছি। ফর এক্সাম্পল সোনা রূপা, এখানে পূর্বপদ হচ্ছে সোনা, পরপদ হচ্ছে রূপা। সোনা রূপা যখন আমি মুখে বলছি তখন দুই পদেরই অর্থের প্রাধান্য সেম। আমি সোনাকে বেশি প্রাধান্য দিচ্ছি না, দাম বেশি বলে, আমি রূপাকে কম প্রাধান্য দিচ্ছি না, দাম কম বলে, দুইটাই একইভাবে আমি বলছি। তারপর যদি আমি দেখি যে তুমি আমি, পূর্বপদ হচ্ছে তুমি, পরপদ হচ্ছে আমি, দুইজনেরই প্রাধান্য সেম। স্বর্গ নরক, স্বর্গ নরক, দেখেছ? সোনা রূপা, সোনা ও রূপা, মা বাবা, মা ও বাবা, স্বর্গ নরক, স্বর্গ ও নরক, জবা খরচ, জমা ও খরচ, হাত পা, হাত পা, 19-20, 1920, ঝড় বৃষ্টি, ঝড় বৃষ্টি, পোটলা পুটলি, পোটলা ও পুটলি, তুমি আমি, তুমি ও আমি, আসা যাওয়া, আসা ও যাওয়া, ধীরে সুস্থে, ধীরে ও সুস্থে, ভালো মন্দ, ভালো ও মন্দ। তার মানে আমাদের প্রত্যেকটা এক্সাম্পলই কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে বোর্ডে এমসিকিউ আসতে পারে। দ্বন্দ্ব সমাসটা আমরা বুঝে ফেললাম। এখন দ্বন্দ্ব সমাসের একটা স্পেশাল ক্লাসিফিকেশন আছে, এটাকে বলা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। আমরা ক্লাসে ইতিমধ্যেই আলোচনা করেছিলাম। অলুক শব্দটার মানে হচ্ছে লোপ না পাওয়া, কারণ এই যে অটা আছে দেখতে পাচ্ছ, যেটা আমি অলরেডি একটু ইয়েলোইশ করে রেখেছি, এই শব্দটার অর্থ হচ্ছে না, আর লুক, লুক শব্দটার অর্থ হচ্ছে লোপ পাওয়া। তাহলে দুটোকে যদি একসাথে করি তাহলে আমি পাই অলুক শব্দটার অর্থ আমি পাই হচ্ছে লোপ না পাওয়া। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কি লোপ না পাওয়া? উত্তর হচ্ছে বিভক্তি লোপ না পাওয়া। এখন আবার তুমি জিজ্ঞেস করতে পারো ভাইয়া বিভক্তি কাকে বলে? ওই যে তোমাদেরকে বলেছিলাম র, এর, অন্তস্থ, তে, এইগুলো হচ্ছে কি তোমাদের বিভক্তি। সো এইগুলা যদি লোপ না পায় কোনো একটা দ্বন্দ্ব সমাসে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। যেমন এই যে আমরা দেখি যে বিভক্তিগুলা র, এর, এ, তে ইত্যাদি, এরকম আরো বিভক্তি রয়েছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে কি বলি? বিভক্তি বলি। বুঝছি? এই বিভক্তিগুলো মূল শব্দের সাথে বসে। যেমন ফর এক্সাম্পল রহিম। এখন আমি যদি রহিমের ভাইয়ের কথা বলতে চাই বা রহিমের বাড়ির কথা বলতে চাই তাহলে আমি কি বলবো? দেখো রহিমের, তাহলে আমার মূল শব্দটা হচ্ছে রহিম, আমার মূল শব্দটা হচ্ছে রহিম, আর এর সাথে যুক্ত হয়েছে একটা এর বিভক্তি। তো এইটাকেই বিভক্তি বলে, এগুলোকেই বিভক্তি বলে। র, এর, বেশিরভাগ বিভক্তিতে আমরা দেখেছি কে, এই বিভক্তিটা যুক্ত হয় কে, দুঃখকে প্রাপ্ত, ঠিক আছে, দুঃখপ্রাপ্ত, এইরকম কি বিভক্তি। এক্সাম্পল যদি দেখি হাতে কলমে, এটা একটা অলুক দ্বন্দ্ব সমাস। হাতে কলমে মূল শব্দটা ছিল হাত, মূল শব্দ হচ্ছে হাত, এর সাথে একটা এ বিভক্তি যুক্ত হয়েছে, দেখো হাত এ। মূল শব্দটা ছিল কলম, এই যে কলম, দেখেছো কলম, দেখেছো এই কলম, এর সাথে যুক্ত হয়েছে একটা এ বিভক্তি, এ বিভক্তি। বেশিরভাগ সমাসের ক্ষেত্রে এই বিভক্তিগুলো ব্যাস বাক্যে থাকে কিন্তু সমস্ত পদে যায় না। এই যে সমস্ত পদ, এই সমস্ত পদে বেশিরভাগ সময় এই ব্যাস বাক্যগুলো যায় না। ব্যাস বাক্যে যে বিভক্তিগুলো থাকে সেগুলো বেশিরভাগ সময় সমস্ত পদে যায় না, বিভক্তিগুলো লোপ পেয়ে যায়। কিন্তু যদি বিভক্তি লোপ না পায় বাই এনি চান্স, তাহলে আমরা এইরকম অলুক সমাস সেটাকে বলি। অলুক দ্বন্দ্ব বলতে পারি, অলুক বহুব্রীহি বলতে পারি। সামনে যখন আগাবো তখন আমরা দেখব। তাহলে মূল শব্দ হাত, তার সাথে যুক্ত হচ্ছে এই বিভক্তি, এবং এই বিভক্তিটা লোপ পায় নাই, এখানে এসে এই লোপ পায় নাই, এই জন্য এটাকে আমি বলছি অলুক দ্বন্দ্ব সমাস। চোখে মুখে, মূল শব্দটা হচ্ছে চোখ,
এর সাথে একটা এ বিভক্তি যুক্ত হয়েছে চোখে। মূল শব্দটা হচ্ছে মুখ, এর সাথে একটা এ বিভক্তি যুক্ত হয়ে গেছে মুখে। যুক্ত হওয়াটা সমস্যা না, যুক্ত হতেই পারে, কিন্তু অন্যান্য সমাসের ক্ষেত্রে এরা এখানে এসে লোপ পেয়ে যায়, কিন্তু এইখানে লোপ পায় নাই। দেখো এখানে কিন্তু লোপ পায় না, এই যে চোখ এ, মুখ এ, এই কারণেই এগুলোকে আমরা অলুক দ্বন্দ্ব সমাস বলছি। তারপরে চলনে বলনে, চলনে বলনে কি? চলন যুক্ত হয়েছে এর সাথে এ, বলন এর সাথে যুক্ত হয়েছে এ। চলন মানে হচ্ছে চলা, চলাফেরা তুমি কিভাবে করো সেটা, আর বলন মানে হচ্ছে বলা, তুমি কথাবার্তা কিভাবে বলো, সুন্দরভাবে বলো, গুছিয়ে বলো, নাকি এলোমেলো মাথা গরম করে কথা বলো, এটি হচ্ছে বলন। বুঝতে পেরেছি? আচার আচরণ বোঝায় চলন বলন বলতে। এখন তোমাদের জন্য একটা ডিসক্লেইমার আমি তোমাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে অনেক সময় আমরা মনে করি যে ছেলে মেয়ে এটা হচ্ছে একটা অলুক দ্বন্দ্ব সমাস। এটা আসলে অলুক দ্বন্দ্ব সমাস না, কারণ ছেলে মেয়ে এখানে তো কোনো বিভক্তি যুক্ত হয় নাই, আমার মূল শব্দটাই তো ছেলে, আমাদের মূল শব্দটাই তো ছেলে, এটার সাথে তো কোনো বিভক্তি যুক্ত হয় নাই। আমাদের মূল শব্দটাই তো মেয়ে, এটার সাথে তো কোনো বিভক্তি যুক্ত হয় নাই। বুঝেছো? এই কারণে আমরা অনেক সময় ট্র্যাপে পড়ে যাই, আমরা ভাবি যে ছেলে মেয়েও মনে হয় একটা অলুক দ্বন্দ্ব সমাস। আসলে এটা কিন্তু কোনো অলুক দ্বন্দ্ব সমাস না, কারণ মূল শব্দটাই ছেলে, এটার সাথে কোনো বিভক্তি যুক্ত হয় নাই। মূল শব্দটাই মেয়ে, এটার সাথেও কোনো বিভক্তি যুক্ত হয় নাই। যেহেতু যুক্তই হয় নাই, লোপ পাওয়ার তো প্রশ্নই আসে না, তাই ছেলে মেয়ে এটা অলুক দ্বন্দ্ব সমাস না। আশা করি অলুক দ্বন্দ্ব সমাসের ব্যাপারে তোমার ফুল কনসেপ্টটা ক্লিয়ার। এইবার আমরা কয়েকটা স্পেশাল এক্সাম্পল দেখব। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে একাধিক পদও থাকে দ্বন্দ্ব সমাসে, একাধিক পদও থাকে। ফর এক্সাম্পল সাহেব বিবি গোলাম, এটাকে আমরা ব্যাস বাক্যে ভাঙলে পাই হচ্ছে সাহেব বিবি ও গোলাম। আমরা অনেক সময় দেখি হচ্ছে হাত পা চোখ কান, হাত পা চোখ, লাস্ট যে শব্দটা তার আগে আমি একটা ও দিয়ে দিব, তাহলেই আমাদের একাধিক পদ নিয়ে যে দ্বন্দ্ব সমাসগুলো হয় সেগুলোর ব্যাস বাক্য খুব ক্লিয়ারলি আমরা লিখে ফেলতে পারবো। ওকে, সো আমাদের দ্বন্দ্ব সমাস কিন্তু ডান অ্যান্ড ডাস্টেড। এবার আমরা শেখা শুরু করবো হচ্ছে কর্মধারয় সমাস, এবং কর্মধারয় সমাসের মধ্যে কয়েকটা সমাস রয়েছে, যেমন উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস। বিভিন্ন পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় 70%-এরও বেশি প্রশ্ন এই দুইটা সমাস থেকে আসে, উপমান কর্মধারয় সমাস এবং উপমিত কর্মধারয় সমাস। সো আমি একদম শুরু থেকেই তোমাদেরকে বেসিক নিয়ে আলোচনা করব, যাতে তোমরা কোথাও ট্র্যাকলেস না হয়ে যাও। আমাকে একটু মনোযোগ ধার দিতে হবে তোমাদের, ঠিক আছে? চলো তাহলে আমরা দেখি। আমরা ক্লাসে বলেছিলাম যে কর্মধারয়তে একটা র আছে, আর আমাদের পর পদেও একটা র আছে। তার মানে কর্মধারয় পদে কোন পদের অর্থ প্রধান? এই পর পদের অর্থ প্রধান। এই নিনজা টেকনিক দিয়ে আমরা কিন্তু ক্লাসের আলোচনাটা শুরু করেছিলাম। চলো দেখি কর্মধারয় পদে আর কি কি আছে। সো যে সমাসে পর পদের অর্থ প্রধান তাকে কর্মধারয় সমাস বলে। যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই পড়তে হবে এবং মনে রাখতে হবে বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য। আমি আরেকবার তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি। খাস জমি, খাস যে জমি, খাস মানে হচ্ছে একদম স্পেশাল, নিজস্ব, এটা বোঝায় খাস জমি। চিত সাঁতার, চিত যে সাঁতার। বেগুন ভাজা, ভাজা যে বেগুন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমরা দেখেছি অনুশীলনীতে প্রশ্ন আসে। আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু। কনক চাপা, কনক যে চাপা। টাক মাথা, টাক যে মাথা। চালাক চতুর, যে চালাক সে চতুর। শান্তশিষ্ট, যে শান্ত সে শিষ্ট। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখান থেকে এসএসসি পরীক্ষায় প্রশ্ন কেমন আসে? এখান থেকে এসএসসি পরীক্ষায় বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসতে পারে। একটা প্রশ্নের টাইপ হচ্ছে এরকম, যে তোমাকে বললো নিচের কোনটি কর্মধারয় সমাস, এখানে হয়তো বা তোমাকে টাক মাথা দিয়ে দিল, ওইটা কারেক্ট আনসার হবে। আবার তোমাকে এইভাবে প্রশ্ন দিতে পারে, টাক মাথা এটি কোন সমাস, তখন তোমাকে লিখতে হবে এটা হচ্ছে কর্মধারয় সমাস। আবার প্রশ্ন আসতে পারে যে টাক মাথা এটার ব্যাস বাক্য কি, তখন তোমাকে লিখতে হবে টাক যে মাথা। আবার তোমাকে ব্যাস বাক্য দিয়ে বলতে পারে যে আসলে এটার সমস্ত পদ কি। এরকম বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে প্রশ্নটা আসতে পারে। যেভাবেই প্রশ্ন আসুক তুমি উত্তর করতে পারবা যদি তুমি সবগুলো এক্সাম্পল ভালো মতো পড়ে রাখো। তোমার যদি জানা থাকে যে একটা সমস্ত পদের ব্যাস বাক্যটা কি এবং সেটা আসলে কোন সমাস, সেটা কি কর্মধারয় সমাস নাকি সেটা বহুব্রীহি সমাস, কর্মধারয় সমাস হলে সেটা কি উপমান কর্মধারয় নাকি উপমিত কর্মধারয় সমাস, এইগুলো সম্পর্কে যদি তোমার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকে, তোমাকে সমাসের কোনো প্রশ্নে কেউ আটকাতে পারবে না। চলো দেখি সামনে। এখন আমরা একটু দ্বিগু কর্মধারয় সমাস দেখব। তো কর্মধারয় সমাসের কয়েকটা প্রকার আছে,
তার মধ্যে আমরা শুরু করলাম দ্বিগু কর্মধারয় সমাস দিয়ে। আমরা একটা কথা শুনেছি না যে আসছে ফাগুনে দ্বিগুণ হব, জহির রায়হান বলেছিলেন তার একটা লেখায়, সামনে আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ। তার মানে দ্বিগুণ এইটা আসলে কিসের ধারণা বোঝাচ্ছে? দেখো এই যে দ্বিগুণ, সামনে আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ, এই যে দ্বিগুণ, এই দ্বিগু এটা আসলে কি বোঝাচ্ছে? মনে করো এখান থেকে আমি যদি দ্বিগু পাই, আমি যখন এটা দেখেছিলাম আমার কাছে মনে হয়েছে যে এইটা আসলে একটা সংখ্যার ধারণা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? একটা সংখ্যার ধারণা বোঝাচ্ছে। এক্স্যাক্টলি তাই, যেসব কর্মধারয় সমাসের পূর্বপদ সংখ্যাবাচক হয়, একটা নাম্বার বোঝায়, সংখ্যা, সেগুলোকে আমরা বলি হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস। সেগুলোকে আমরা কি বলি? পূর্বপদ যদি সংখ্যাবাচক হয় তাহলে সেগুলোকে আমরা বলি হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস। যেমন ত্রিফলা, এই যে ত্রি, এটা দিয়ে কিন্তু 3 বুঝিয়েছে, 3 3। চৌরাস্তা, এটা দিয়ে কি বুঝিয়েছে? 4 বুঝিয়েছে, 4। 3 ফলের সমাহার ত্রিফলা, 4 রাস্তার সমাহার হবে, এটা 4 রাস্তার সমাহার চৌরাস্তা। বুঝছি? সো আমরা যখন দেখব একটা কর্মধারয় সমাসের পূর্বপদ একটা সংখ্যা আছে, আমরা বুঝবো এটা একটা সংখ্যার ধারণা বুঝিয়েছে, তো সেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো তাহলে এটা হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস। বুঝে ফেললাম, খুবই সহজ। তারপর আমরা দেখব হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ভাইয়া মধ্যপদ কোনটা? সবসময় মনে রাখবা, পূর্বপদ এবং পরপদ বাদে ব্যাসবাক্যে তুমি যা দেখো সেটাই মধ্যপদ। পূর্বপদ এবং পরপদ বাদে ব্যাসবাক্যে তুমি যা দেখবা সেটাই হচ্ছে মধ্যপদ। একটু যদি তোমাকে এক্সাম্পল থেকে দেখাই, ঘি ভাত, এখানে ঘিটা কি? ঘিটা হচ্ছে আগে আছে পূর্বপদ। এইখানে যে ভাত, ভাত, এই ভাতটা কি? পরপদ। তাহলে বাকি আছে হলো এই মাখানো বেচারা। তুমি দেখো ব্যাসবাক্যে ছিল ঘি মাখানো ভাত, কিন্তু এই মাখানোটা বাদ চলে গেল, থেকে গেল শুধু ঘি, থেকে গেল শুধু ভাত, বেল পেল না বেচারা মাখানো। তাহলে এই যে মাখানোটা, যেটা পূর্বপদ না, যেটা পরপদ না, সেটাকে আমরা মধ্যপদ বলছি। ইম্পর্টেন্টলি মধ্যপদ মধ্যেই থাকতে হবে এরকম কোনো কথা নাই। সিম্পলি মনে রাখবা, পূর্বপদ এবং পরপদ বাদে বাকি অংশকেই আমরা বলি হচ্ছে মধ্যপদ। মধ্যপদ মধ্যেই থাকতে হবে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই। ফর এক্সাম্পল, হাতে খড়ি বা গায়ে হলুদ। হাতে খড়ি, এখানে হাতে হচ্ছে পূর্বপদ, খড়ি হচ্ছে পরপদ। এখন আমি যদি এটা ব্যাসবাক্যে বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো হচ্ছে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, অথবা গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। তাহলে এখানে হাতে পূর্বপদ, এখানে গায়ে পূর্বপদ, এখানে খড়ি পরপদ, হলুদ পরপদ, বাকি যতটুকু অংশ আছে, অর্থাৎ গায়ে হলুদ পূর্বপদ পরপদ চলে গেল, দেওয়া হয় যে অনুষ্ঠানে পুরোটাই হচ্ছে মধ্যপদ। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে পুরোটাই হচ্ছে, এই যে দেওয়া হয় যে অনুষ্ঠানে পুরোটাই হচ্ছে মধ্যপদ। তো যে কর্মধারয় সমাসে এই মধ্যপদটা বাদ পড়ে যায় সেটাকে আমরা বলি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন হাত ঘড়ি, হাতে পরা হয় যে ঘড়ি। দেখো আমার পূর্বপদ হচ্ছে হাতে, আমার পরপদ হচ্ছে ঘড়ি, এইখান থেকে আইডেন্টিফাই করবো যদিও সমস্ত পদ থেকে। হাত ঘড়ি, বাকি আছে পরা হয় যে। আমি অলরেডি তোমাদের বোঝা সুবিধার জন্য কেটে দিয়েছি, তোমরা আবার পরীক্ষার খাতায় কেটে দিও না। তো এরপর দেখো ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই। ঘর হচ্ছে আমার পূর্বপদ, জামাই হচ্ছে আমার পরপদ, তাহলে ঘরে আশ্রিত জামাই, এই আশ্রিতটা বাদ পড়ে যাচ্ছে, পড়া হয় যে বাদ পড়ে যাচ্ছে। বিজয় পতাকা, বিজয় নির্দেশক পতাকা, এটা বাদ পড়ে যাচ্ছে। এই কারণে এগুলোকে আমরা বলছি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আশা করি তোমাদের কাছে এই ব্যাপারটাও ক্লিয়ার। এবার আমাদের মেইন আকর্ষণ উপমান কর্মধারয় সমাস। কি শিখবো এবার? আমরা এবার শিখবো হচ্ছে উপমান কর্মধারয় সমাস। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা নিনজা টেকনিকের মাধ্যমে এই উপমান কর্মধারয় সমাসটা খুব সহজে মনে রাখার টেকনিক শিখে নেব এবং আর কখনোই ভুলবো না। একটা ছড়া, আমার স্বরচিত একটা ছড়া অবশ্য তোমাকে এই জন্য মুখস্থ করতে হবে, সেটা আমি একটু দেখাবো। তার আগে ফর্মালি বইতে যা বলছে উপমান কর্মধারয় সমাস সম্পর্কে সেটা দেখে নিই। যেসব কর্মধারয় সমাসে উপমান পদের সাথে, প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাইয়া উপমান পদটা আসলে কি? আচ্ছা, উপমান পদটা যদি একটু তোমাদেরকে বলে দেই। উপমান পদ বলতে বোঝানো হয় যার সাথে তুলনা।
আরেকটা পদ আছে, ওইটার নাম হচ্ছে উপমেয়, যাকে তুলনা করা হয়। একটা তুলনার ক্ষেত্রে তো আসলে দুইটা পক্ষ থাকে, একজনের সাথে তুলনা করা হয় আর একজনকে তুলনা করা হয়, বুঝেছো? এক্সাম্পল দেখাবো একটু পরে সামনে। তো আমরা উপমান নিয়ে কথা বলছি আপাতত, এখানে উপমিত দরকার নাই। উপমান কোনটা? যার সাথে তুলনা করা হচ্ছে সেই হচ্ছে উপমান। এই উপমান পদের সাথে গুণবাচক শব্দ, গুণবাচক শব্দ বলতে ব্যাকরণের ভাষায় এটাকে সাধারণ ধর্ম বলা হয়। মানে মনে করো আমার সাথে তোমার তুলনা করা হচ্ছে, আমার সাথে তোমার তুলনা করা হচ্ছে কিসের ভিত্তিতে? কিছু একটা ভিত্তিতে তো তুলনা করতে হবে, যে তুমি কি দেখতে আমার মতো, নাকি তোমার হাতের লেখা আমার মতো, নাকি তুমি আমার মতো করে কথা বলো, কিছু একটা ভিত্তিতে তো তুলনা করতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি তুলনা করি যে সচিন টেন্ডুলকারের সাথে ব্রায়ান লারার, তাহলে আমরা বুঝতে পারবো যে আচ্ছা তুলনাটা হচ্ছে যে দুইজনই কেমন ক্রিকেটার এটার ভিত্তিতে। কিন্তু আমরা যদি তুলনা করি হচ্ছে হামজার সাথে একজন গলফ প্লেয়ার ছিলেন টাইগার উডস, তাহলে তুলনাটা কেমন হবে? কারণ তাদের মধ্যে তুলনার কমন গ্রাউন্ডটা কোথায়, কিসের ভিত্তিতে তুলনা করছি? ওই কমন গ্রাউন্ডটা যেটার ভিত্তিতে তুলনা করা হয় সেটাকে আমাদের বোর্ড বইতে বলা হচ্ছে গুণবাচক শব্দ, কিন্তু এটাকে একটু পরের ক্লাসে উঠলে তোমরা দেখবে এটাকে সাধারণ ধর্ম বলা হয়। এইটা মূল মাথা ব্যথার বিষয় না। তো এই যে যার সাথে তুলনা করা হয় তাকে আমরা বলছি উপমান, এবং যেই গুণের ভিত্তিতে তুলনা করা হয় তাকে আমরা বলছি গুণবাচক শব্দ। এই দুইটা যেই সমাসে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে উপমান কর্মধারয় সমাস। ফর এক্সাম্পল কাজল কালো, কাজল কালো, তাহলে এখানে উপমান হচ্ছে কাজল, কারণ কাজল বেচারার সাথেই তুলনা করা হচ্ছে। এখানে শশ ব্যস্ত, প্রশ্ন হতে পারে ভাইয়া শশ মানে কি? এটা কি শশা? শশ মানে হচ্ছে খরগোশ, খরগোশ অনেক ব্যস্ত থাকে বুঝছো, খালি ছুটি করে তোমাদের মতো। তো এই জন্য বলছে শশ ব্যস্ত, মানে হচ্ছে খরগোশের মতো ব্যস্ত, খুবই চঞ্চল বোঝায়, খুবই চঞ্চল, দৌড়াদৌড়ি করতে চায়, চলিষ্ণু আরেকটা শব্দ আছে এরকম, খুব দৌড়াদৌড়ি ছুটি করতে চায়, এই জন্য শশ ব্যস্ত বলেছে। তো এখানে শশটা হচ্ছে আমাদের উপমান। ওকে ফাইন, বুঝলাম। এখন কাজল উপমান আর শশটা হচ্ছে উপমান। পরের প্রশ্ন হচ্ছে যে কিসের ভিত্তিতে তুলনাটা করা হলো? কিসের ভিত্তিতে তুলনাটা করা হলো? কাজলের সাথে তুলনা করা হয়েছে কতটুকু কালো তার ভিত্তিতে, আর খরগোশের সাথে তুলনা করা হয়েছে কতটুকু ব্যস্ত তার ভিত্তিতে। তাহলে তোমরা দেখো কাজলের মতো কালো, এই কালোটা হচ্ছে আমাদের সাধারণ ধর্ম, শশের মতো ব্যস্ত, এই ব্যস্তটা হচ্ছে আমাদের সাধারণ ধর্ম। এইরকম একটা তুলনার ক্ষেত্রে সাধারণ গুণটার যদি উল্লেখ থাকে, সাধারণ গুণটার যদি উল্লেখ থাকে, যেটাকে গুণবাচক শব্দ বলা হয়, সাধারণ ধর্ম বলা হয়, কমন ফিচার, কমন গ্রাউন্ডও তুমি বলতে পারো মনে রাখার সুবিধার্থে, তাহলে সেটাকে আমরা উপমান কর্মধারয় সমাস বলবো। উপমান কর্মধারয় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে। সিম্পলি মনে রাখার সুবিধার্থে এখনই বলে দেই, উপমিত কর্মধারয় সমাসে সাধারণ এই গুণটার উল্লেখ থাকে না। এক্সাম্পলে আসছি। এখন তোমাদের জন্য আমি একটা নিনজা টেকনিক দেখাবো, যে নিনজা টেকনিকের মাধ্যমে বইয়ের এই ফর্মাল ল্যাঙ্গুয়েজকে ছাপিয়ে তুমি তোমার ভাষায় খুব সহজে মনে রাখতে পারো। লেটস গেট টু দ্যাট। তো আমাদের এখন নিনজা টেকনিকের সময়। একটা এক্সাম্পল দেখো, সুনীল ছেত্রী মেসির মতো খেলে। অনেকে হয়তো বা সুনীল ছেত্রীকে চেনোই না, চেনার জন্য বলে দিচ্ছি, সুনীল ছেত্রী ইন্ডিয়ান একজন ফুটবল প্লেয়ার এবং ইন্ডিয়ার জন্য কিন্তু তিনি লিজেন্ড। এখন মেসি যদি কোনোদিন শুনে তাকে বলা হচ্ছে যে জানেন সুনীল ছেত্রী তো আপনার মতো খেলে, তো মেসি ভাবে আরে কোথাকার কে, আমি চিনি পর্যন্ত না, সে কিনা আমার মতো খেলে, কত বড় অপমান। মেসি ভাবতে পারে না যে আমার এতগুলো ব্যালন ডিওর, আমার একটা ওয়ার্ল্ড কাপ আছে, আমি ওয়ার্ল্ডের এত বড় বড় টুর্নামেন্টে খেলেছি, আমি ইউসিএল জিতেছি। সে তো ভাবতেই পারে যে আরে কোথাকার সুনীল ছেত্রী, ও ওয়ার্ল্ড কাপে খেলছে নাকি কোনোদিন, এমন তো ভাবতেই পারে। তাহলে এইখানে দেখো, ডোন্ট টেক ইট লিটারেলি, জাস্ট এক্সাম্পল দিয়ে মনে রাখার সুবিধার্থে বলছি, কাউকে আসলে ছোট করা বা অফেন্ড করা এই এক্সাম্পলের উদ্দেশ্য না, এমন রিলেভেন্ট এক্সাম্পল তোমাকে বলছে যাতে তুমি সহজে মনে রাখতে পারো। এই যে বললাম সুনীল ছেত্রী মেসির মতো খেলে, তাহলে বলো তো মেসির এখানে কি হয়েছে? মেসির এখানে অপমান হয়েছে, কারণ মেসির সাথে তুলনা করা হচ্ছে, মেসির সাথে তুলনা করা হচ্ছে। ওকে, একটু দেখি। আমরা বলেছিলাম যে যেসব কর্মধারয় সমাসে উপমান পদের সাথে গুণবাচক শব্দের কিছু একটা হয়, তাহলে উপমান কাকে বলেছিলাম? যার সাথে তুলনা। তাহলে দেখো তো মেসির মতো খেলে, তাহলে কার সাথে তুলনা করা হচ্ছে? আমরা যদি একটু দেখি, আমরা কি বললাম? মেসির মতো খেলে, মেসির মতো খেলে, তাহলে অপমানটা হচ্ছে কার? অপমান হচ্ছে মেসির। বুঝতে পেরেছি এতটুকু?
এইবার যেই স্বরচিত ছড়াটা তোমাদের জন্য বানিয়েছি সেটা একটু দেখো। যার সাথে তুলনা তার হয় অপমান, এই যে মেসির সাথে তুলনা, মেসির হয়েছে অপমান। যার হয় অপমান তার নাম উপমান। তার মানে উপমান আসলে কে? যার সাথে তুলনা সেই কিন্তু উপমান। বুঝতে পেরেছি? সহজ না? সো তুমি তো শিখে নিলা, তোমার বন্ধুকেও এটা শিখিও এবং এই ভিডিওটার কথা বলো যে ফারহান ভাইয়ের কাছে কিন্তু অলরেডি উপমান কর্মধারয় সমাস কিভাবে খুব সিম্পল একটা নিনজা টেকনিকের মাধ্যমে শিখে ফেলা যায় সেটা আমি শিখে নিয়েছি, তুইও ভিডিওটা দেখ। যার সাথে তুলনা তার হয় অপমান, যার হয় অপমান তার নাম উপমান। আমরা এখানে যদি আবার এক্সাম্পলটা দেখি, সুনীল ছেত্রী মেসির মতো খেলে, তাহলে আমার এখানে মেসিটা কি? আমাদের এখানে মেসি হচ্ছে উপমান, কারণ মেসির হয়েছে কি? কারণ মেসির হয়েছে অপমান, মেসির সাথে তুলনা করা হয়েছে। আর একটু পরেই পাবো আরেকটা টার্ম, সেটা হচ্ছে সুনীল ছেত্রী, মানে যাকে তুলনা করা হয়েছে, যাকে তুলনা করা হয়েছে সুনীল ছেত্রী, সুনীল ছেত্রীকে আমরা বলবো হচ্ছে উপমেয়। একটু পরেই পাবো উপমেয় পদ বলে, উপমেয় পদ বলে। ক্লিয়ার আমাদের কাছে? আর যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে উপমান কর্মধারয় সমাসে সাধারণ যে ধর্মটা সেটার উল্লেখ করা থাকে, সাধারণ যে ধর্মটা সেটা উল্লেখ করা থাকে। যেমন কাজল কালো, কাজলের মতো কালো, কালো। শশ ব্যস্ত, শশের মতো ব্যস্ত, এই যে ব্যস্ত, এইটা হচ্ছে আমাদের সাধারণ ধর্ম। আশা করি তোমাদের কাছে উপমান কর্মধারয় সমাসটা পুরোপুরি পানির মতো পরিষ্কার। তারপরে আমরা দেখব হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাসের উপমান কর্মধারয় সমাসের মধ্যে মূল যে পার্থক্য জায়গাটা তুমি মনে রাখবে সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাসে এই সাধারণ ধর্মটার উল্লেখ থাকে না। এই যেখানে লিখে রেখেছি, উপমিত কর্মধারয় সমাসে এই সাধারণ ধর্মের উল্লেখ থাকে না। এক্সাম্পল দেখি, সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়, পদ্ম আঁখি, আঁখি পদ্মের ন্যায়, চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায়। আচ্ছা, এই এক্সাম্পলটা নিয়ে একটু কথা বলি। চন্দ্রমুখ মানে হচ্ছে মুখটা চাঁদের মতো। মনে করো আমার মুখকে তুমি চাঁদের সাথে তুলনা করছো, আমার তো শুরুতে খুশি হয়ে যাওয়ার কথা, একটু পরে আমার আসলে চিন্তা হওয়ার কথা যাচ্ছা, আমার মুখকে যে তুমি চাঁদের মতো বললা, কিসের ভিত্তিতে বললা? আমার মুখটা কি চাঁদের মতো গোল? আমার মুখটা কি চাঁদের মতো উজ্জ্বল? নাকি আমার মুখের চাঁদের মতো কোনো নিজস্ব আলো নাই? নাকি আমি চাঁদের মতো সূর্যের আলোকে প্রতিফলিত করি? নাকি আমার মুখেও চাঁদের মতো কলঙ্ক আছে? আমি তো টেনশনে পড়ে যাবো, তাই না? এক্স্যাক্টলি উপমিত কর্মধারয় সমাস নিয়েই টেনশনটা। কারণ হচ্ছে উপমিত কর্মধারয় সমাসে দুইজনকে তুলনা করা হচ্ছে, কিন্তু কিসের ভিত্তিতে তুলনা করা হচ্ছে সেটার কথা আর উল্লেখ করা নাই। দেখো, মুখ, মুখের সাথে তুলনা করা হচ্ছে চাঁদের, খুবই ভালো কথা, ভেরি গুড। কিন্তু ভাই কিসের ভিত্তিতে? আবার দেখো, আঁখি মানে চোখ, এটার সাথে তুলনা করা হচ্ছে পদ্ম ফুলের, খুবই ভালো কথা। আই এম সো হ্যাপি। তুমি যদি আমার চোখটাকে গরুর চোখের সাথে তুলনা করে পদ্মের সাথে তুলনা করো, আই উইল বি ভেরি গ্ল্যাড। কিন্তু কথা হচ্ছে মানে কিসের ভিত্তিতে তুলনাটা হচ্ছে? কি মানে কমন গ্রাউন্ডটা কি? কমন গ্রাউন্ড সাধারণ ধর্মটা তো নাই। আবার যদি দেখো হচ্ছে পুরুষ সিংহে নেয়, মানে তুমি যদি আমাকে বলো সিংহ পুরুষ, আমি তো শুনে খুব খুশি হয়ে যাবো। কিন্তু একটু পরে তো আমি আবার চিন্তা করবো, আচ্ছা সিংহ পুরুষ বললো, কিসের ভিত্তিতে বললো? মানে তুলনাটা কিসের ভিত্তিতে? দেখো, একটু আগে বলেছিলাম মেসির সাথে আমরা সুনীল ছেত্রীর তুলনা করতে পেরেছি, কারণ মেসিও ফুটবল খেলে, সুনীল ছেত্রীও ফুটবল খেলে। কিন্তু আমরা মেসির সাথে আসলে মুশফিকুর রহিমের তুলনা করতে পারছি না, কারণ মেসি খেলে ফুটবল আর মুশফিকুর রহিম খেলে ক্রিকেট। তার মানে তুলনার একটা কমন গ্রাউন্ড থাকতে হয়। সো আশা করি তোমাদের কাছে উপমিত কর্মধারয় সমাসটাও একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা দেখব হচ্ছে রূপক কর্মধারয় সমাস। রূপক শব্দটার মানে হচ্ছে উপমা বা কোনো কিছু একটা কল্পনা করা। আমরা যখন দেখব যে এই উপমিত যে সমাসটা রয়েছে, মানে উপমান এই পদটা আর উপমেয় এই দুইটা পদের মধ্যে যখন একটা অভেদ কল্পনা করা হয়, মানে মনে করা হয় অ্যাজ ইফ তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, একটা অবাস্তব কল্পনা। একদম সিম্পলি যদি আমি বলি, একটা অবাস্তব কল্পনা যদি করা হয়, একটা অবাস্তব কল্পনা যদি করা হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। অভেদ কল্পনা মানে কি? অভেদ মানে হচ্ছে তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। এক্সাম্পল দেখি, বিষাদরূপ সিন্ধু বা বিষাদ সিন্ধু। তার মানে আমার বিষাদ, আমার দুঃখটা সিন্ধুর মতো বড়, আমার দুঃখটা নদীর মতো বড়, আমার দুঃখটা সমুদ্রের মতো বড়। এখন আসলেই কি দুঃখের সাথে সমুদ্রের তুলনা হয়? মনের সাথে কি আসলেই মাঝের তুলনা হয়? তুলনা হয় না। কিন্তু আমরা যখন অবাস্তব এটা কল্পনা করে নেই, তখন
জোর করে আমরা একটা তুলনা করি এবং সেটাকে তখন আমরা বলি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। যেমন বিষাদ সিন্ধু মন মাঝি। ক্লিয়ার? রূপক কর্মধারয় সমাস। আশা করি কর্মধারয় সমাস নিয়ে তোমরা আর কখনো কোথাও আটকাবা না। এরপরে আমরা দেখব হচ্ছে তৎপুরুষ সমাস। ক্লাসে বলেছিলাম তৎপুরুষে কি আছে, আবারও একটা র আছে, আর পরপদে কি আছে, একটা র আছে। তার মানে কর্মধারয় সমাসের মতো তৎপুরুষ সমাসেও পরপদের অর্থটা প্রাধান্য পাচ্ছে। চলো তাহলে একটু দেখে নিই যে পার্থক্যটা তাহলে কোথায়। দুইটাতেই যদি পরপদের অর্থই প্রাধান্য পায় তাহলে পার্থক্যটা কোথায়, চলো এটা একটু দেখে নিই। প্রথমত সমসমান পদের বিভক্তি ও অনুসর্গ। বিভক্তি তো আমরা অলরেডি চিনে ফেলেছি, তাই না, যে র, এর, তে, অন্তস্থ, কে, এগুলো হচ্ছে বিভক্তি। অনুসর্গ কোনগুলা? অনুসর্গ হচ্ছে মনে করো হতে অথবা থেকে অথবা চেয়ে, যেটা শব্দের সাথে মিশে যায় না। বিভক্তি কিন্তু একদম শব্দের সাথে মিশে যায়। যেমন ফর এক্সাম্পল দুঃখ, দুঃখ কে একসাথে মিশে গেছে। আর অনুসর্গ কেমন হয়? অনুসর্গ হয় এরকম, দুঃখ থেকে। দুঃখ থেকে মধুর আর কিছুই নাই যদি আমি এভাবে বলি, তাহলে দেখো তোমার বিভক্তি কে এটা একদম শব্দের সাথে যুক্ত হয়ে যায়, মিশে যায়, আর অনুসর্গ আলাদা থাকে। তো এখন এই যে তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসে আমরা দেখি হচ্ছে কখনো বিভক্তিও লোপ পেতে পারে, আবার কখনো এখানে অনুসর্গ লোপ পেতে পারে। তবে যদি অলুক তৎপুরুষ সমাস হয় তাহলে আবার সেখানে বিভক্তি লোপ পাবে না। তবে সাধারণভাবে বিভক্তিটা লোপ পাওয়ার কথা। সাধারণভাবে তৎপুরুষ সমাসের কাজ হচ্ছে বিভক্তি লোপ পাওয়ানো। এক্সাম্পল দেখি। প্রথমে আমরা দেখব হচ্ছে বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাস। বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাস, যেটা একটু আগে বলছিলাম যে দুঃখপ্রাপ্ত। দুঃখ কে প্রাপ্ত? মূল শব্দ হচ্ছে দুঃখ, আর বিভক্তি হচ্ছে কে। ছেলে ভুলানো, এটা এসএসসির জন্য, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ছেলে ভুলানো এটার ফুল ফর্ম হচ্ছে ছেলে কে ভুলানো। তাহলে ছেলে মূল শব্দ, এর সাথে একটা কে বিভক্তি যুক্ত হয়েছে এবং এটা লোপ পেয়েছে, এই কারণে এটাকে আমরা হচ্ছে বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাস বলছি। মামা বাড়ি, দেখো মূল শব্দটা ছিল মামা, এর সাথে একটা র বিভক্তি যুক্ত হয়েছে এবং এটা আবার সমস্ত পদে বাদ পড়ে গেছে, লোপ পেয়ে গেছে। রাজপথ, পথ এর রাজা, তাহলে এখানে মূল শব্দটা ছিল হচ্ছে পথ, মূল শব্দটা ছিল পথ, এর সাথে যুক্ত হচ্ছে একটা এর বিভক্তি। এই এরটা এইখানে কিন্তু আবার নাই। তার মানে আমার যে বিভক্তিটা এটা কি হয়েছে, এই বেচারা বাদ পড়ে গেছে বা লোপ পেয়ে গেছে। এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাস। সিম্পল। ওকে, এরপরে দেখব অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাস। আমি কিন্তু একটু আগে দেখিয়েছিলাম যে অনুসর্গ হচ্ছে কোনগুলা, যেগুলো শব্দের পরে বসে এবং শব্দের সাথে মিশে যায় না, যুক্ত হয়ে যায় না। ফর এক্সাম্পল মধু মাখা, মধু দিয়ে মাখা, এই দিয়েটা কিন্তু একটা অনুসর্গ। চিনি পাতা, চিনি দিয়ে পাতা। রান্নাঘর, রান্নার জন্য ঘর। বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা। গ্রাম ছাড়া, গ্রাম থেকে ছাড়া। আগাগোড়া, আগা থেকে গোড়া। অর্থাৎ এইখানে সবগুলো শব্দের পরে পরে আমরা যে অনুসর্গটা দেখছি সেই অনুসর্গটা লোপ পেয়ে যাচ্ছে। লোপ পাওয়ার ফলে গঠিত হচ্ছে অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাস। ওকে, এরপরে আমরা অলুক তৎপুরুষ সমাস দেখব। অলুক সম্পর্কে নিশ্চয়ই আমাদের অলরেডি আইডিয়া হয়ে গেছে। বিভক্তি ব্যাসবাক্যে থাকবে এবং সেটা সমস্ত পদেও লোপ পাবে না, এই কারণে এটার নাম অলুক। অ মানে না, লুক মানে লোপ পাওয়া। তো অলুক যেমন দ্বন্দ্বের ক্ষেত্রে দেখেছি, অলুক কিন্তু তৎপুরুষের ক্ষেত্রে আছে, বহুব্রীহির ক্ষেত্রেও আছে। গরুর গাড়ি, মূল শব্দ হচ্ছে গরু, তার সাথে একটা র বিভক্তি যুক্ত হয়েছে, এই যে র, এবং এখানেও কিন্তু রয়ে গেছে, বাদ হয় নাই। মূল শব্দ হচ্ছে তেল, মূল শব্দ হচ্ছে তেল, তার সাথে একটা এ বিভক্তি যুক্ত হয়েছে। দেখো তেল এ, এবং এটা ব্যাসবাক্যে যেমন ছিল এটা সমস্ত পদেও রয়ে গেছে, বাদ চলে যায় নাই। এই কারণে এটাকে আমরা বলছি অলুক তৎপুরুষ সমাস। খুব সিম্পল না? আচ্ছা, সো এরই মাধ্যমে আমাদের মূল তিনটা সমাস আমরা পড়ে ফেলেছি। আমরা দ্বন্দ্ব সমাস কভার করে ফেলেছি, আমরা কর্মধারয় সমাস কভার করে ফেলেছি, আমরা তৎপুরুষ সমাসও কভার করে ফেলেছি। এইবার আমাদের লাস্ট সমাস বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাসে কোন পদের অর্থ প্রধান?
কোনো পদের অর্থপ্রধান না, পূর্বপদের অর্থপ্রধান না, পরপদের অর্থপ্রধান না, অন্য কোনো একটা পদের অর্থপ্রধান, যেটা কিনা সমাসে এক্সিস্টই করে না। চলো দেখি তো সমাস আসলে কিভাবে কাজ করে। বহুব্রীহি সমাসে পূর্বপদ ও পরপদের অর্থের প্রাধান্য না বুঝে অন্য কিছু বোঝায়। এক্সাম্পলগুলো একটু মনে রাখতে হবে এসএসসির এমসিকিউর জন্য। বৌভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, মনে রাখবো। লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ। এই ধরনের এক্সাম্পলগুলো আমাদের কিন্তু খুব ভালো লাগে। হাতাহাতি, কানাকানি, মারামারি, লাঠালাঠি, গুতাগুতি, যাচাজাতি, কিলাকিলি, কোলাকুলি। তো এই এক্সাম্পলগুলো সামনে আসছে, একটু অপেক্ষা করো। বাট যেই এক্সাম্পলগুলো বইতে আছে প্রত্যেকটা এক্সাম্পল এসএসসির জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা। এইবার আমরা সমানাধিকরণ বহুব্রীহি শিখব। সমানাধিকার বহুব্রীহি শুনে একটু কঠিন মনে হচ্ছে, বইয়ের লেখা পড়লে তো আরো কঠিন মনে হবে। বইয়ে বলেছে কি জানো? বইয়ে বলেছে পূর্বপদে বিশেষণ থাকবে, পরপদে বিশেষ্য থাকবে। যে বহুব্রীহি সমাসে সেটা হচ্ছে সমানাধিকার বহুব্রীহি সমাস। এতটুকু পড়ে আমার তো আত্মারাম খাঁচাছাড়া হয়ে গেছিল। আমি বলেছিলাম বাপরে বাপ, এই কম্বিনেশন মনে রাখবো কিভাবে? মানে শুরুতে অ্যাডজেক্টিভ নাকি পরে অ্যাডজেক্টিভ, শুরুতে নাও নাকি পরে নাও, এটা মনে রাখবো কিভাবে? এক্স্যাক্ট যে স্ট্রাগলটা তুমি এখন করছো, আমিও তোমার বয়সে এই স্ট্রাগলটা করেছিলাম। এই জন্য তোমরাও যাতে সেম স্ট্রাগলের মধ্যে দিয়ে না যাও, এই জন্য তোমাদের জন্য এইখানেও আমার একটা নিনজা টেকনিক আছে। চলো সেটা একটু দেখে নিই। আমরা এইভাবে আমাদের সমাসটার নাম কি? আমাদের সমাসটার নাম হচ্ছে সমানাধিকার। আমরা লিখবো কিভাবে জানো? এইভাবে লিখবো, দেখো। সম এন আধিকার, সম এন আধিকার। এন লেখার একটা মাঝে যা আছে, মাঝে যা কি? এন, এ আর এন, এই যে এ আর এন, এভাবে লিখবো। এতে কি হয়? এতে হয় অ্যাডজেক্টিভ, এই যে এ, এতে হয় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বাংলা আমরা জানি বিশেষণ। বিশেষণ কাকে বলে? যে পদ নাউন বা প্রোনাউনের অর্থাৎ বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি বা হচ্ছে বিশেষণ বলি। অনেকটা আমাদের পাশের বাসার আন্টির মতো। তো এইটা আমাদের মনে রাখতে হবে। তো এই অ্যাডজেক্টিভ কোথায় বসবে? এটা পূর্বপদে বসবে, এটা আগে বসবে। আর এরপরে পরপদে নাউন বসবে। পরপদে কি বসবে? নাউন বা বিশেষ্য বসবে, নাউন বা বিশেষ্য বসবে। এই যে দেখো নাউন, প্রথমে কিন্তু এন আছে, দেখেছো? নাউন। তাহলে আমরা যদি এটা এইভাবে লিখি, দেখো তো, আমরা যদি এটা এভাবে লিখি, সম সম, এরপরে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভের জন্য নিলাম হচ্ছে এ, অ্যাডজেক্টিভের জন্য নিলাম এ, আর নাউনের জন্য নিলাম হচ্ছে এন, সম এন। তারপরে কি করব? তারপর হচ্ছে এটাকে লিখবো হচ্ছে আধিকার, আধিকার। দেখেছো? খুব সহজে আমরা কিন্তু এবার মনে রাখতে পারবো। তাহলে এ আগে আছে, অ্যাডজেক্টিভ আগে, এন পরে আছে, তাহলে নাউন পরে, অর্থাৎ বিশেষণ আগে, বিশেষ্য পরে। এক্স্যাক্টলি দেখো, অ্যাডজেক্টিভ আগে এবং নাউন পরে। এখন যদি এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল হচ্ছে এক গুঁয়ে। কি বলেছিলাম? বিশেষণ কে? বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা যদি বোঝায়, সংখ্যা যদি বোঝায় সেটাও কিন্তু বিশেষণ। দেখো তো এখানে এক, এটা কি? এটা একটা সংখ্যা। এক, এটা একটা সংখ্যা, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। গুঁয়ে, গুঁয়ে এটার মানে হচ্ছে গো, গো মানে হচ্ছে জেদ, ইগো। তাহলে এটা কি? এটা একটা নাউন। এটা কি? এটা একটা বিশেষ্য বা নাউন। তাহলে আমার সূত্রটা কিন্তু মিলে যাচ্ছে। পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য। পূর্বপদ অ্যাডজেক্টিভ, পরপদ হচ্ছে নাউন। ক্লিয়ার আমরা এতটুকু? ওকে। পরেরটা যদি দেখি, লাল পেড়ে। আমরা জানি বিশেষণ কাকে বলে? যদি কোনো একটা পদ অন্য পদের, বিশেষত বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এবং রং বোঝায়, রং 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 কালার যদি বোঝায়, তাহলে সেটাকে কিন্তু আমরা বলি হচ্ছে বিশেষণ। যে পদ বোঝায় অন্য পদের রং, তাকে আমরা ডাকতে পারি আদর করে বিশেষণ। ঠিক আছে? তো এই যে লাল পেড়ে, লাল তাহলে কি? লাল তো বিশেষণ। লাল কি? লাল তো বিশেষণ, তো বুঝে ফেললাম। তাহলে বিশেষণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা আগে। পেড়ে, পেড়ে আসছে হচ্ছে পাড় থেকে, পাড়। শাড়ির পাড় আছে যে, ওইটাকে বলে, শাড়ির যে একটা অংশ আর কি, সেটাকে পাড় বলে। তাহলে দেখো, পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য। পূর্বপদ অ্যাডজেক্টিভ, পরপদ নাউন। খুব সহজে ইংলিশ গ্রামারের মাধ্যমে আমরা সম অ্যান আধিকার দিয়ে মনে রাখতে পারি যে কোনটা আগে হবে, কোনটা পরে হবে। তো এই নিনজা টেকনিকটা যদি তোমার ভালো লাগে, তোমার বন্ধুদেরকে জানিও এই ভিডিওটা লিঙ্ক দিয়ে, যে অলরেডি আমরা কিন্তু
বিভিন্ন সমাসগুলো নিনজা টেকনিক দিয়ে দিয়ে শিখে ফেলছি, আমরা আর কখনো এই জায়গাগুলোতে আটকাবো না। এরপরে যাব ব্যাধিকরণ বহুব্রীহি সমাসে। এরপরে যাব হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাসে। ব্যাধিকরণ বহুব্রীহি সমাসে পূর্বপদেও নাউন হবে, পরপদেও নাউন হবে। নিশ্চয়ই ভাবছো যে আচ্ছা এটার জন্য যদি একটা নিনজা টেকনিক থাকতো তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ, তোমার মনের কথা আগেই আমি বুঝতে পেরেছি, এই জন্য এটার জন্য আমার বানানো নিনজা টেকনিক আছে, সেটাও দেখাবো। তো আগে একটু এক্সাম্পল দেখি, তার আগে ডেফিনেশনটা দেখি। পূর্বপদ বিশেষ্য বা নাউন এবং পরপদ বিশেষ্য বা নাউন। তো বলা হচ্ছে, এক্সাম্পল হচ্ছে গোঁফ খেজুরে। তার মানে পূর্বপদ হচ্ছে গোঁফ, এই যে এইখান দিয়ে যে অংশটা থাকে এটা হচ্ছে গোঁফ। এটা কি? এটা একটা নাউন, এটা একটা বিশেষ্য। আর খেজুর, খেজুর তো খাবার জিনিস, খাবারের একটা খাবারের নাম, তো খেজুরও হচ্ছে নাউন বা বিশেষ্য। তাহলে পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য। এখন কথা হচ্ছে যে ভাই এটা মনে রাখবো কিভাবে? নিনজা টেকনিক কি আছে? অলরেডি তো বলে দিয়েছি ভাইয়া যে আছে, চলো সেটা একটু দেখে নিই। আমরা একটু চলে আসলাম একটা বায়োলজিক্যাল কনসেপ্টে, সেটা হচ্ছে কোষ। আমরা নামটা যদি দেখি, নামটা হচ্ছে ব্যাধিকরণ। কি বললাম? ব্যাধি। ব্যাধি মানে আসলে কি? ব্যাধি মানে হচ্ছে রোগ, ব্যাধি মানে হচ্ছে রোগ, তাই তো? তো আমরা একটা যেন তেন ব্যাধি না, আমরা একটা মরণ ব্যাধি নিয়ে কাজ করব। সেই মরণ ব্যাধিটা হচ্ছে ক্যান্সার। সেটা হচ্ছে ক্যান্সার। আচ্ছা, ক্যান্সার আসলে কি হয়? ক্যান্সার যদি হয় তখন দেখা যায় আক্রান্ত রোগীর দেহে কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি হয়, মানে একই কোষ রেপ্লিকেটেড হতে থাকে, বারবার হতে থাকে। এখন কোষের মূল অংশটাকে আমরা কি বলি? কোষের মূল অংশকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কিভাবে আমরা লিখি? নিউক্লিয়াস। কোষের মূল অংশ হচ্ছে নিউক্লিয়াস। এন, এইটার মাল্টিপল যখন হবে, রেপ্লিকেটেড যখন হবে, বারবার যখন একইটা হতে থাকবে, তখনই তো ক্যান্সার হবে। তাহলে আরেকটা এন, এন এন। তাহলে আমরা কি পেলাম? ব্যাধিকরণের ক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে এন, একটা কোষ, এটা আরও একটা কোষ বৃদ্ধি যখন হবে তখন আমরা পাবো হচ্ছে ক্যান্সার। ক্যান্সারকে আমরা বলতে পারি হচ্ছে একটা ব্যাধি। তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাসে এই টেকনিকটা দিয়ে আমরা মনে রাখবো যে দুইটাই নাউন। এন ফর নাউন, তার মানে দুইটাই হচ্ছে বিশেষ্য, দুইটাই বিশেষ্য। এক্সাম্পলটা দেখো, এটা বইয়ের বাইরের এক্সাম্পল। 80-20, 80-তে 20 জার। 80 মানে হচ্ছে দাঁত, এটা হচ্ছে দাঁত। সাপের কথা বলা হচ্ছে, সাপ, সাপের কোথায় বিষ থাকে? দাঁতে না, ওইটার কথা বলা হচ্ছে। 80-তে 20 জার। তাহলে যে 80, এইখানে বাই দ্য ওয়ে এখানে কিন্তু 80 এটা কিন্তু সংখ্যা না, সংখ্যা 80টা হচ্ছে বানান এরকম, সরেয়া তালব্যস্য রস্বইকার, এইটা কিন্তু এখানে বলা হয়নি, কনফিউজ হব না আমরা। হ্যাঁ, 80, এই 80 শব্দটা আমরা হচ্ছে দাঁত। দাঁত এটা কি? দাঁত এটা একটা নাউন। 20 এটা কি? এটা একটা নাউন। তাহলে 80টাও আমার একটা নাউন, 20টাও একটা নাউন। তাহলে আমার দেখো এন এন, যেখান থেকে আমরা কি মনে রাখতে পারবো? খুব সহজে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস মনে রাখতে পারবো। ক্লিয়ার? ভেরি গুড। তারপরে আমরা দেখব হচ্ছে পদলোপী বহুব্রীহি সমাস। পদলোপী বহুব্রীহি সমাস অনেকটা মধ্যপদলোপী কর্মধারয় সমাসের মতোই। সেটা হচ্ছে যে পদটা, পূর্বপদ আর পরপদ বাদে বাকি অংশটা বাদ চলে যায় ব্যাস বাক্য থেকে, সেটা সমস্ত পদে এসে পৌঁছাতে পারে না। এক্সাম্পল যদি দেখি, চিরুন দাঁতি, তার মানে হচ্ছে চিরুনির মতো দাঁত যার। তাহলে দেখো এখানে আমার পূর্বপদ হচ্ছে চিরুন মানে চিরুনি, আর পরপদ হচ্ছে দাঁতি বা দাঁত। বাদ চলে গেছে কে? এই মতো বেচারা বাদ চলে গেছে, এই যার বেচারা বাদ চলে গেছে। এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে পদলোপী বহুব্রীহি সমাস। এখানে সবগুলো পদের অস্তিত্ব আর থাকছে না। পরের এক্সাম্পলটা যদি দেখি, হাতে খড়ি। এটা ইতোমধ্যে বেশ কয়েকবার তোমাদেরকে বলেছি, গায়ে হলুদ কিংবা হাতে খড়ি। হাতে খড়ি, তাহলে আমার পূর্বপদ কি? আমার এখানে পূর্বপদ হচ্ছে হাত, পরপদ হচ্ছে খড়ি। তাহলে হাতেও ঠিক আছে, খড়িও ঠিক আছে, কিন্তু দেওয়া হয় যে অনুষ্ঠানে পুরোটুকু বাদ চলে গেছে। এই কারণে এটাকে আমি বলছি পদলোপী বহুব্রীহি সমাস, যেটা অনেকটা কিসের মতো? মধ্যপদলোপী কর্মধারয় সমাসের মতো। ক্লিয়ার? ভেরি গুড। এরপরে আমরা দেখব হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। এখানেও তোমাদের জন্য একটা নিনজা টেকনিক রয়েছে, ব্যতিহার। ব্যতিহার বহুব্রীহি সমাসে হয় কি? পারস্পরিক ক্রিয়া বোঝায়, তার মানে একই রকম কাজ।
লাঠালাঠি, কানাকানি, গুতাগুতি, কিলাকিলি এই টাইপের কথাবার্তা যখন হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে পারস্পরিক ক্রিয়া, এবং এখান থেকে আমরা পাই হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। তো নিনজা টেকনিকটা যদি একটু দেখি তার আগে একটু দেখে নেই এক্সাম্পল। হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, এটা ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষায় এর আগে একাধিকবার এসেছে। কানাকানি, কানে কানে যে কথা। ওকে, সো পড়ে ফেললাম। পারস্পরিক ক্রিয়াটা আসলে কেমনভাবে মনে রাখবো সেটা এবার একটু দেখে নিই। আমরা কি বানান পেয়েছি? বানানটা পেয়েছি ব্যতিহার। প্রশ্ন হচ্ছে যে ভাইয়া হার যদি থাকে, হার কখন হয়? একটা যুদ্ধে হার হতে পারে, একটা খেলায় হার হতে পারে, তাহলে হার থাকা মানে হচ্ছে সেখানে জয় থাকা। কেউ তো তখনই হারবে যখন কেউ জিতবে, তাই না? সবাই তো একসাথে হারতে পারে না, একটা পক্ষ হারলে আর একটা পক্ষ তো জিতবেই। তার মানে কি, কখন একটা পক্ষ হারে আর একটা পক্ষ জেতে? যখন তাদের মধ্যে একই ধরনের কাজ হয়। ফর এক্সাম্পল খেলা। আবার একটা খারাপ এক্সাম্পল হচ্ছে যুদ্ধ, যেটা একদমই করা উচিত না। খেলা, মনে করো ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা চলছে, কখনো ব্রাজিল গোল দেওয়ার চেষ্টা করছে, তখন আর্জেন্টিনা ঠেকানোর চেষ্টা করছে প্রাণপণ। আবার কখনো আর্জেন্টিনা উঠে গেছে কাউন্টার অ্যাটাকে, আর্জেন্টিনা প্রাণপণ গোল দেওয়ার চেষ্টা করছে, আর ব্রাজিল কোনো মতে দাঁতে দাঁত চেপে সেটা ঠেকানোর চেষ্টা করছে। এইটা হচ্ছে গিয়ে পারস্পরিক ক্রিয়া। কখনো এই পক্ষ কাজ করছে যেটা, কখনো অন্য পক্ষ সেই একই কাজটা করছে। তাহলে এখান থেকে আমরা খুব সহজ মনে রাখতে পারবো লাঠালাঠি, কানাকানি, কিলাকিলি, কোলাকুলি, হাতাহাতি, মারামারি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, এই টাইপের যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ব্যতিহার বহুব্রীহি সমাস। কারণ ব্যতিহার বহুব্রীহি সমাসে এক পক্ষের হার হয়, এক পক্ষের জিত হয়, তার মানে কি দুইটা পক্ষ থাকে এবং দুইটা পক্ষ একই ধরনের কাজ করে। পারস্পরিক ক্রিয়া তাদের মধ্যে আমরা দেখতে পাই। অল রাইট, সো এরপর আমরা দেখব হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। অলুক এতক্ষণে অনেকবার বলে ফেলেছি, নিশ্চয়ই আর বলতে হবে না। অলুক বলতে যেই সমাসের পূর্বপদ থেকে বিভক্তির লোপ পায় না সেটাকে অলুক সমাস বলে। তো বহুব্রীহি সমাসের ক্ষেত্রে কীরকম? গা এ পড়া, আমার মূল শব্দটা ছিল গা, এটা হচ্ছে আমার বিভক্তি, এই এটা লোপ পায় নাই। মূল শব্দটা ছিল কান, এই যে এটা কিন্তু লোপ পায় নাই। কানে খাটো যে, কান খাটো, গায়ে পড়া, গায়ে এসে পড়ে যে। ক্লিয়ার আমাদের কাছে সমাস? সমাসের মূল চারটা ক্যাটাগরি কি আমরা বুঝতে পেরেছি? ভেরি গুড। এরপরে দেখো সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। যেমন চতুর্ভুজ, সেতার, সে শব্দটার মানে হচ্ছে সে বলতে এখানে তিন বোঝায়, তিন তারের সমাহার। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া দ্বিগু কর্মধারয় আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে আসলে পার্থক্যটা কি? খুবই লেজিট এবং ভ্যালিড প্রশ্ন, এবং এখানে তোমাদের কনফিউজ হওয়াটাই স্বাভাবিক। চলো এটা একটু ছোট করে ব্যাখ্যা দিই। বহুব্রীহি সমাস হচ্ছে সেই সমাস যেই সমাসে সমস্ত পদ আর ব্যাসবাক্য একই অর্থ প্রকাশ করে না। ফর এক্সাম্পল চতুর্ভুজ। ভুজ মানে কি জানি? ভুজ মানে হচ্ছে বাহু বা হাত, বাহু বা হাত। আচ্ছা, তাহলে চতুর্ভুজ বলতে দেখো, চতুর্ভুজ বলতে খুব স্পেসিফিক একটা জিনিস বোঝাচ্ছে, খুবই স্পেসিফিক একটা জিনিস বোঝাচ্ছে চতুর্ভুজ বলতে। আমরা জানি চতুর্ভুজ কোনটাকে বলে, মানে একদম একটা জিনিসে যদি চারটা কোণা থাকে একটা, তাহলে সেটাকে আমরা হচ্ছে চতুর্ভুজ বলি, তাই তো? একদম স্পেসিফিক। চতুর্ভুজ বলতেই একটা জ্যামিতিক আকৃতিকে বোঝায় চতুর্ভুজ। এখন মনে করো যেরকম রাবণের অনেকগুলো মাথা ছিল, যদি একটা মানুষের চারটা হাত থাকে তাকে আমি চতুর্ভুজ বলবো? উত্তর হচ্ছে যে না, উত্তর হচ্ছে যে না। কিন্তু আমার ব্যাসবাক্য কিন্তু সেটাকে বলে না। আমার ব্যাসবাক্য বলে চার ভুজ। যে ক্ষেত্রে মানে আমার ব্যাসবাক্য বলছে যে চারটা হাত থাকলেই হবে, মানে যেই জিনিসেরই চারটা হাত আছে সেটাকে আমি বলবো হচ্ছে চতুর্ভুজ। কিন্তু তার মানে এইখানে এই ব্যাসবাক্যটা অনেক ব্রড একটা অর্থ বোঝায়, অনেক ব্রড একটা অর্থ বোঝায়। ফর এক্সাম্পল সেতার বলতে স্পেসিফিক একটা ধরনের যন্ত্রকে সেতার বলে। মনে করো আমার একটা গিটারে 5টা স্ট্রিং আছে, 5টা তার আছে, এই 5টা তারের মধ্যে 2টা স্ট্রিং আমি খুলে ফেললাম বা ছিঁড়ে গেল, এখন 3টা তার আছে। তাহলে ওই গিটারটাকে আমি কি ছেঁড়া তারের গিটার বলবো নাকি সেটাকে আমি সেতার বলবো? কারণ 2টা তার ছিঁড়ে যাওয়ার পর 3টা তার আছে। তার মানে যদি দেখি সেতার খুবই স্পেসিফিক একটা বাদ্যযন্ত্রকে বোঝায়, স্পেসিফিক। আর এই যে 3 তার যে যন্ত্র, এটা খুবই ব্রড একটা মিনিং বোঝায়, ব্রড।
এবং এই দুটো যে সমান না, নট ইকুয়ালস টু, তার মানে এখানে সমস্ত পদ যে অর্থটা বলে আর এখানে ব্যাস বাক্য যে অর্থটা বলে দুটা সেম টু সেম না, ইকুয়াল না, এই কারণে এটা বহুব্রীহি সমাস। তার মানে শুরুতে পূর্বপদের সংখ্যা আছে নাকি নাই, এটার ভিত্তিতে তুমি আসলে সংখ্যাবাচক দ্বিগু হবে নাকি তোমার সংখ্যাবাচক বহুব্রীহি হবে এটা তুমি ডিসাইড করছো না। তুমি ডিসাইড করছো সমস্ত পদ যে অর্থটা বলছে সেটা যদি অনেক স্পেসিফিক একটা অর্থ হয়, সে তার বলতে একটা নির্দিষ্ট ধরনের বাদ্যযন্ত্রকেই, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকেই সে তার বলে, খুবই স্পেসিফিক। আর এটা যখন আমি ব্যাস বাক্য দেখছি, তিন তার যে যন্ত্রে, তিন তার অনেক যন্ত্রেরই থাকতে পারে, এটা অনেক ব্রড একটা স্পেকট্রাম বোঝায়। এই কারণে সমস্ত পদ আর ব্যাস বাক্য একই অর্থ বহন করে না। সমস্ত পদ এখানে খুব স্পেসিফিক একটা জিনিসকে বোঝাচ্ছে, আর ব্যাস বাক্য এখানে অনেক কিছুকে বোঝাতে পারে। বুঝতে পেরেছি? এই কারণে এটা বহুব্রীহি সমাস, এবং যে বহুব্রীহি সমাসের শুরুতে একটা সংখ্যা থাকে সেটাকে আমরা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলি। সো আমাদের সমাসের সব সমস্যা, বেসিক বোর্ড অনুশীলনী এমসিকিউ আমরা আলোচনা করে ফেলেছি। এখন ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে সমাস থেকে কিভাবে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে প্রশ্ন এসেছিল, আমরা এবার সেটা একটু দেখে নিই। প্রথম প্রশ্ন যেটা এসেছিল ঢাকা বোর্ডে 2025 সালে, বরিশাল বোর্ডে 2025 সালে, হাতাহাতি কোন সমাস? হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, এটা হচ্ছে কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি সমাস। কিন্তু আমাদের এক্সাম্পলে ব্যতিহার ট্যাতিহার কিছু বলে নেই, আমাদেরকে বলেছে দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারা আর বহুব্রীহি। তাহলে এটা তো বুঝতেই পারছি এটা হবে হচ্ছে বহুব্রীহি সমাস। সিম্পল। দেখেছো, আমরা যখন ক্লাসটা শুরু করেছিলাম কিছু এমসিকিউ দিয়ে, তখন আমাদের কাছে এমসিকিউগুলো অনেক কঠিন, জটিল, দুর্বোধ্য, আমি কি জীবনেও পারবো কিনা, সমাস মানেই সমস্যা, এসব মনে হচ্ছিল। কিন্তু এখন আলোচনার পরে যেহেতু তুমি মনোযোগ দিয়েছো, খাতায় নোট করেছো, এখন কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ তোমার কাছে একেবারে পানির মতো সহজ মনে হচ্ছে। এটাই আমাদের আজকের ক্লাসের সার্থকতা। ক্লাস শুরু করেছিলাম এইটা বলে যে সমাস মানেই সমস্যা, এই ধারণাটা যে ভুল সেটা প্রমাণ করব। চলো পরের প্রশ্ন। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? খুব সিম্পল। রূপক কর্মধারয় সমাস কোনটা? যেখানে অবাস্তব একটা কল্পনা করা হয়। মনরূপ মাঝি, মন মাঝি, দেখো এক্সাম্পল আছে মনরূপ মাঝি, মন মাঝি। রাজশাহী বোর্ডে 2025 সালে আসা প্রশ্ন, এটা পারবো ইনশাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, পারস্পরিক ক্রিয়ার কোন অবস্থা তৈরি হলে তাকে বহুব্রীহি সমাস বলে? চট্টগ্রাম বোর্ডে 2025 সালে এসেছে। পারস্পরিক ক্রিয়া কোনটা? ওই যে ব্যতিহার পড়েছিলাম না, ধাক্কাধাক্কি, মারামারি, ওইটা। দেখো সমানাধিকার, ব্যাধিকরণ, পদলোপী, ব্যতিহার, এই যে ব্যতিহার বহুব্রীহি সমাস। দেখেছো, এখন আর আমাদের অপশনও দেখা লাগছে না, আমরা জাস্ট প্রশ্ন দেখে উত্তর দিতে পারছি। দ্যাট শুড বি দ্য গোল, যে প্রশ্ন পড়ে আমরা উত্তর করতে পারছি কিনা। 4 নম্বর প্রশ্ন, ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? হাতে খড়ি, লাল পেড়ে, গোফ খেজুরে, সেতার। কোনটা ব্যাধিকরণ? ব্যাধিকরণে কি হয় যেন? দুইটাই নাউন থাকে। তাহলে দেখো গোফ নাউন, খেজুর নাউন, তাহলে গোফ খেজুর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিম্পল। দেখেছো কনফিডেন্স একটু বেড়েছে না আগের চেয়ে? এটাই আমি কিন্তু আজকে চেয়েছিলাম তোমাদের কাছ থেকে। এরপরে বরিশাল বোর্ডে 2025 সালে, যশোর বোর্ডে 2025 সালে আসা প্রশ্ন, কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয়টির অর্থ প্রধান? অপশনও দেখা লাগবে না, এটা হবে হচ্ছে দ্বন্দ্ব সমাস। এটা কি হবে? দ্বন্দ্ব সমাস। পরের প্রশ্ন 6 নম্বর, কুমিল্লা বোর্ডে 2025 সালে এসেছে, ঢাকা বোর্ডে 2024 সালে এসেছে। রাজপথ কোন সমাসের উদাহরণ? রাজপথ, এটার ব্যাস বাক্য কি? পথের রাজা। আমার মনে হয় এটা তৎপুরুষ সমাস, তোমার কাছে কি মনে হয়? ওকে, কারেক্ট অ্যান্সার তৎপুরুষ সমাস। রাজপথ, পথের রাজা, এটাও কিন্তু আমরা বিস্তারিত ক্লাসে আলোচনা করেছি। দিনাজপুর বোর্ডে 2025 সালে আসা প্রশ্ন হচ্ছে, মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? কাজল কালো, বিজয় পতাকা, সিংহ পুরুষ নাকি বৌভাত? আমার কাছে মনে হয় বিজয় নির্দেশক পতাকা, বিজয় পতাকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ভেরি গুড। সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? ময়মনসিংহ বোর্ডে 2025 সালে আসা প্রশ্ন। সন্নিহিত অনুসর্গ, আলু সিদ্ধ, মধু মাখা, মধু দিয়ে মাখা, মধু মাখা, তাহলে এটি কারেক্ট অ্যান্সার। ইয়েস, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখেছো এত ভালোভাবে সমাস পড়েছি আর পড়িয়েছি যে এখন প্রত্যেকটা প্রশ্ন আমরা অপশন ছাড়াই উত্তর পাচ্ছি, সবগুলো অ্যান্সার দেখা ছাড়াই। 9 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ডে 2024 সালে এসেছে, চট্টগ্রাম বোর্ডে 2023 সালে এসেছে। উপমিত কর্মধারয় সমাস কোনটি? মন মাঝি, চন্দ্রমুখ,
ঘর জামাই কাজল কালো। দেখো উপমিত, এটা একটু নজর দিব, উপমিত বলছে নাকি উপমান বলছে, দুইটা কাছাকাছি তো অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। দ্রুত প্রশ্ন উপর থেকে একটু সময় নিয়ে দেখবো এটা কি উপমিত বলছে নাকি উপমান বলছে। আমরা জানি উপমিত কোনটা, যেখানে সাধারণ ধর্মটার উল্লেখ থাকে না, সেটাকে উপমিত কর্মধারয় সমাস বলে। চন্দ্রমুখ, চাঁদের সাথে মুখের তুলনা করা হচ্ছে, যেখানে চাঁদ আর মুখের তুলনাটা কিসের ভিত্তিতে করা হচ্ছে সেটা দেওয়া নাই। 10 নম্বর, কোনটি কর্মধারয় সমাস? এটা এসেছে চট্টগ্রাম বোর্ডে 2024 সালে। কর্মধারয় দেখো মানে মেইন ক্যাটাগরি চেয়েছে, হাতে কলমে গোলা ভরা পদ্ম আঁখি নাকি লাল পেড়ে, কোনটা হবে? কারেক্ট অ্যান্সার চট্টগ্রাম বোর্ডে 2024 সালে আসা এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে পদ্ম আঁখি, আঁখি পদ্মের ন্যায়। তুমি বলো তো এটা কি উপমিত কর্মধারয় সমাস নাকি উপমান কর্মধারয় সমাস? যদিও প্রশ্নে চায় নাই, তোমার সময় তো আসতে পারে, তোমার বোর্ড পরীক্ষায় তো আসতে পারে, তাই না? সো তুমি একটু চিন্তা করো পদ্ম আঁখি এটা আসলে কোন কর্মধারয় সমাস। 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি দ্বিগু কর্মধারয় সমাস? এটা এসেছে বরিশাল বোর্ডে 2024 সালে। দ্বিগু কর্মধারয় তার মানে সংখ্যা থাকবে, দেখো চৌরাস্তা ছাড়া আর কোনটাতে সংখ্যাই নেই, সো চৌরাস্তা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উপমান কর্মধারয় সমাস? কুমিল্লা বোর্ডে 2024 সালে এসেছে। নিচের কোনটি উপমান কর্মধারয় সমাস? কাজল কালো, চন্দ্রমুখ, মনমাছি, পদ্ম আঁখি তিনটেই উপমিত কর্মধারয় সমাস। শুধুমাত্র কাজল কালো এটাকে যদি আমি ভাঙি তাহলে আমি পাবো কাজলের মতো কালো, অর্থাৎ কালো এই সাধারণ ধর্মটার উল্লেখ যেহেতু আছে তাই কাজল কালো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখেছো খুব সহজে একদম হাতে তুড়ি বাজানোরতে যতটুকু সময় লাগে সেইটুকু সময় তোমাকে সমাস আইডেন্টিফাই করতে কিন্তু আমি শিখে ফেলছি এই ভিডিওটাতে। 13 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ডে 2024 সালে এসেছে গোলাপ নামের ফুল, গোলাপ ফুল এটা কোন সমাসের উদাহরণ? দ্বন্দ্ব, বহুব্রীহি, তৎপুরুষ নাকি কর্মধারয়? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, কর্মধারয়, গোলাপ নামের ফুল, গোলাপ ফুল। 14 নম্বর প্রশ্ন, যেটা এসেছে রাজশাহী বোর্ডে 2023 সালে, নিচের কোন সমস্ত পদটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ? মুখচন্দ্র, শশব্যস্ত, পদ্ম আঁখি নাকি সিংহপুরুষ? একটা জিনিস কি দেখেছো, বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু তোমার বই থেকেই আসছে, অর্থাৎ এই এক্সাম্পলগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে, মুখচন্দ্র, শশব্যস্ত, পদ্ম আঁখি, সিংহপুরুষ। এমনকি যে অপশনগুলো ভুল, ইনকারেক্ট, ওইগুলো কিন্তু বইয়ের এক্সাম্পল। সো বইয়ের এক্সাম্পলগুলো যদি ভালো মতো পড়ো তাহলে তুমি এসএসসি এমসিকিউতে অনেক ভালো করতে পারবা। কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে শস্যব্যস্ত। কি চাওয়া হয়েছিল? উপমান, আমাদের সাধারণ ধর্ম হচ্ছে ব্যস্ত, এটা হচ্ছে কি আমাদের কমন ফিচার বা সাধারণ ধর্ম। 15 নম্বর প্রশ্ন, কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? এটা কোথায় করা হয়? রূপক কর্মধারয় সমাস, এটা তো আমরা পড়েছি যখন অবাস্তব কল্পনা করা হয়। দেখি তো অপশন কি আছে? চৌরাস্তা, বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখেছো বাকি অ্যান্সার আমার দেখারও দরকার নেই, বিষাদ সিন্ধুই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। 16 নম্বর প্রশ্ন, আলু সিদ্ধ কোন সমাসের উদাহরণ? কুমিল্লা বোর্ডে 2023 সালে এসেছে। সিদ্ধ যে আলু, এটা তো আমরা পড়েছিলাম। এখন প্রশ্ন হচ্ছে কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ভাব নাকি বহুব্রীহি? কারেক্ট অ্যান্সার কি হবে এটার? আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, এটা হচ্ছে অপশন এ, কর্মধারয় সমাস। 17 নম্বর প্রশ্ন, যার সাথে তুলনা করা হয় তাকে কি বলে? এটা তো আমরা একদম ছড়া দিয়ে শিখেছি। যার সাথে তুলনা তার হয় অপমান, যার হয় অপমান তার নাম উপমান। দেখি তো অপশনে কি আছে? এই তো উপমান, দেখেছো উপমান, সহজ না? 18 নম্বর প্রশ্ন, পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে, দেখেছো তোমাদেরকে যে আমি একটা নিনজা টেকনিক শিখেছিলাম, ওকে দেখি তো একটু লিখে দেখি তো ঘটনাটা কি। সেটা হচ্ছে পূর্বপদ বিশেষণ, বিশেষণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ এ, আর পরপদ হচ্ছে বিশেষ্য নাউন। তাহলে আমরা তো পড়েছিলাম হচ্ছে কি জানো, সম, এন আর আধিকার, রাইট? আরে তাহলে তো এটা সমানাধিকার বহুব্রীহি সমাস হবে। পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষণ হলে তাকে কি বলে? মাদ্রাসা বোর্ডে 2023 সালে আসা প্রশ্ন, এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সমানাধিকার বহুব্রীহি সমাস, সমানাধিকার বহুব্রীহি সমাস। 19 নম্বর প্রশ্ন, যেটা এসেছে মাদ্রাসা বোর্ডে 2023 সালে, পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষণ হলে তাকে কি বলে? আচ্ছা এটা আমরা অলরেডি সলভ করে ফেলেছি। আরেকবার যদি বলি, এটা আসলে চাওয়া হয়েছে যে হাতাহাতির মূল ব্যাস বাক্য কোনটা? এটা হচ্ছে হাতে হাতে যে যুদ্ধ, হাতে হাতে যে যুদ্ধ। রাজশাহী বোর্ডে 2022 সালে আসা প্রশ্ন, সিংহাসন সমস্ত পদটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ? সিংহ চিহ্নিত আসন, এখান থেকে চিহ্নিতটা বাদ যাচ্ছে, তাহলে এটা কোন কর্মধারয় সমাস? এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সো এরই মাধ্যমে আমরা কিন্তু সমাসের একদম বেসিক থেকে শুরু করে অনুশীলনের প্রশ্নগুলো সলভ করলাম। আমরা পূর্বপদ পরপদ নিয়ে যে কনফিউশনটা আমাদের হতো সেটা শিখে ফেললাম। উপমান, উপমিত কর্মধারয় সমাস কিভাবে মনে রাখবো, কোন নিনজা টেকনিক দিয়ে,
সেটা শিখে ফেললাম। আমরা শিখলাম সমানাধিকার, ব্যাধিহার, ব্যাধিকরণ কীভাবে সহজ করে মনে রাখবো নিনজা টেকনিক দিয়ে সেটা। পাশাপাশি লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা সবগুলো বোর্ডে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সমাস থেকে এমসিকিউগুলো কিন্তু এক টানে সলভ করে ফেললাম। তার মানে এই ক্লাসটা যদি তুমি প্রপারলি দেখো মনোযোগ দিয়ে এবং খাতায় নোট করো তাহলে সমাস নিয়ে তোমার আর কোনো সমস্যাই থাকার কথা না। সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমার ক্লাসের জন্য রিলেভেন্ট সকল সাজেশন এবং রিসোর্স পাওয়ার জন্য আমাদের কমেন্টে, এই ভিডিওর কমেন্টে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটাতে যেতে হবে। তাহলে তুমি তোমার রিলেভেন্ট যত সাজেশন বলো, তোমাদের যে ফেসবুক গ্রুপ বলো, কিংবা তোমাদের ফ্রি ক্লাস বলো, কিংবা তোমাদের আপকামিং যে কোনো আপডেট, কারিকুলামের আপডেট হতে পারে, রুটিনের আপডেট হতে পারে, পরীক্ষার আপডেট হতে পারে, সব কিছু পেয়ে যাবা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত কারো যদি কোনো কিছু লাগে তাহলে কল করতে পারো যে কোনো সময় 16910 এই নম্বরে। দেখা হবে পরের ভিডিওতে।